হেসে ওঠে সবাই। তারাও ছুটে আসে বন্ধুত্বের বন্ধনে বন্দী হতে। সুহানি তখন মিষ্টির প্লেট হাতে কেবলই দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। এমন দৃশ্য দেখতেই গলা ফাটিয়ে চেঁচায়, আরে আরে, আমি কই? চাপো চাপো, আমিও ঢুকবো। বলতে বলতে প্লেট পাশে রাখতে নেয়, যেমন রেখে দৌড়ে ছেলেদের হাগিং সিচুয়েশনে ঢুকে পড়বে। রিহান ধমক দেয়, তন্ময় এই আসবি না তুই, খবরদার শোন, এখানে আমরা ছেলেরা। তাতে কি, আমি আসবো, 100 বার আসবো। দেখি শর্মাহি জায়গাতে আমায় ছাড়া কোনো গ্রুপ ভাগ হবে না। বিঘ্ন হাসে, মাহিনকে ঠেলে জায়গা করে, তারপর হাত বাড়ায়, শব্দ করে বলে, আই ঢোক। সুহানি দৌড়ে ঢুকে পড়ে বন্ধুদের মধ্যে। নিজেদের গ্রুপের ফেমাস গানটা ঘুরতে ঘুরতে গেয়ে ওঠে সবাই মিলে। এটা তাদের বন্ধুত্বের থিম সং। ভালো কিছু হলে গেতে হবে। জবেদা বেগম দূর থেকে বাচ্চাদের এরূপ দৃশ্য দেখে হাসছেন। বাড়ি থেকে বেরোনোর শূন্যতা বাচ্চাগুলো কমিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা রাত 3টায়। সকলে গভীর ঘুমে। তন্ময় ল্যাপটপের সামনে বসে সবকিছু ফেলে আসলো, ল্যাপটপ ফেলে আসেনি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপাতত খুব ব্যস্ত ভঙ্গিতে বড় বড় কোম্পানির অ্যাভেলেবল পজিশন সিভি ড্রপ করছে। সে সময় তার ফোন বেজে ওঠে। নাম্বারটি অরুর, লাস্টে 92। তন্ময়ের মুখস্থ নম্বর, এবং সে নাম্বারটি সেভ করেছে কালপ্রিট দিয়ে, যার মানে অপরাধী। খুব বড় অপরাধ করেছে অরু, আর সেটা হলো তন্ময়ের শীতল হৃদয়ের জানালা খুলে ঢুকে পড়া। শুধু ঢুকে শান্ত হয়নি, সেখানে নিজের চঞ্চলতা দিয়ে রাজত্ব বসিয়েছে মেয়েটা। তন্ময় ফোন হাতে উঠে দাঁড়ায়, স্লাইড ডোর খুলে বারান্দায় আসে। আকাশে বড় চাঁদ, বাতাস বইছে, আশেপাশে দৃশ্য দারুণ। সেখান থেকে মেন রোড দেখা দিচ্ছে, গাড়ি ঘোড়া নেই, সবকিছু শান্ত এবং নির্জন। কল রিসিভ করে কানে ধরতে অরুর কান্না সব স্বর শোনা গেল। এতে তন্ময়ের বিন্দুমাত্র খারাপ লাগলো না, বরং সে চোখ বন্ধ করে চুপচাপ শুনছে। কান্নার এক ফাঁকে অরু ফুপিয়ে ডাকে, তন্ময় ভাই। তন্ময় চিকন ঠোঁট ঘেঁষে হাসি ফুটে গলার স্বর সাবলীল করে বলে, কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে, খুব মিস করছি আমি বড় মাকে। শুধু বড় মাকে? অরু কান্নার মাত্রা বাড়ল, ফুপিয়ে উঠল, নাক টানছে শব্দ করে। কান্না তোরে নিঃশ্বাস আটকে আসছে যেন। তন্ময় নিঃশব্দে হাসছে, না দেখেই বুঝতে পারছে অরুর অবস্থা। রুম জুড়ে নিশ্চিত টিস্যু ফেলে রেখেছে। এই দাঁড়াচ্ছে না, হয় বসছে। মেয়েটা অশান্ত এবং অধৈর্য কিনা। অরু সময় নিয়ে জবাব দেয়, আপনাকেও ফিরে আসুন না। সময় হলে ফিরবো। কবে হবে সময়? খুব জলদি। কোথায় আছেন? কাছেই। আমিও আসবো, আচ্ছা। প্রত্যেক দিন আসবো। হুম। সাইকেল করে আসতে পারবো না? পারবি? পড়তেও চলে আসবো। ওম, ওকে। আমাকে পড়াবেন না? হুম। প্রত্যেক দিন পড়বো। ঠিক আছে। আজকে বাড়ির সবাই না খেয়ে, সবার মন খারাপ, আমারও। তাই আমিও কিছু খাইনি। আমার না খিদে পেয়েছে, কিন্তু খেতে নিলেই কান্না পায় আমার। কাঁদতে কাঁদতে খেয়ে নি। আচ্ছা। তন্ময়ের হৃদয়ের অরু নামক অসুখটা অনেকাংশে কমে এলো। ভালো লাগা দুলিয়ে উঠল সর্বশরীর। সুদূর আসমানের চেয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, ক্ষণিকের দ্রুত যদি তাকে চিরতরে পাওয়ার রাস্তা হয়ে থাকে, তাহলে তাই সই। জানালার পর্দা লাগানো হয়নি, ফলস্বরূপ স্কাই ব্লু থাই গ্লাস ভেদ করে সূর্যের স্পর্শ পড়েছে তন্ময়ের মুখমণ্ডল জুড়ে। ঘর জুড়ে সূর্যের প্রতিফলন। আর মোড়া ঘুম ভাঙে। তার পায়ের উপর লম্বা পাজোড়া ফেলে রেখেছে সৈয়দ, পিঠের উপর মাহিনের মাথা। চোখের সামনে ইব্রাহিম নাক ডেকে যাচ্ছে। এদের এক একজনের ঘুমের ভঙ্গিমা ভীষণ রকমের বিশ্রী। তন্ময় সবগুলোকে ঠেলে ঠুলে উঠে বসে, জানালার সামনে এসে দাঁড়ায়। বাইরে নজর ফেলতে ভাবনায় আসে রুমে পর্দা লাগানো প্রয়োজন। এত আলো ঘরে থাকাটা তার মোটেও পছন্দ নয়। নিভু নিভু রুম তার স্বাচ্ছন্দ্যের, সেদিকে অরু আবার ভিন্ন। মেয়েটা জানালা কখনোই লাগায় না, না লাগায় সে পর্দা। ঘর দুয়ার আলোয় আলোয় রাঙিয়ে রাখে। দুদণ্ড আধার মেনে নিতে পারে না, সবকিছু উজ্জ্বল এবং রং বেরঙের হতে হবে ওর। তন্ময় যদি এই মেয়ে নিজের রুমে তুলে জীবন যৌবনের সব চাওয়া পাওয়া ছেড়ে দিতে হবে। অবশ্য সে ছাড়তেও রাজি। ভাবতেই ঠোঁট জুড়ে বিচিত্র হাসি ছুটে এলো। সেলফোন হাতে নিল। অরুর মেসেজ এসেছে ভোর 5টায়। মেয়েটা ঘুমোয়নি, জেগেই ছিল সারা রাত। তরতর করে মেসেজ দিয়েই চলেছে 6টা পর্যন্ত। একে এখন আর লাইতে মাথায় চড়ানো যাবে না, একটু একটু ধমকে রাখতে হবে। না হলে যেই বয়সেও পড়েছে, সবকিছু ভস্য করার পূর্বে তন্ময়কে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে ফেলবে। ব্রেকফাস্ট খেতে বসে হই উল্লোড়ের ঠেলায় তন্ময়ের মাথা ব্যথা শুরু হলো। তার বন্ধু বান্ধব থাকবে আর মাথা ব্যথা হবে না, তা আদৌ সম্ভব? চুপচাপ খেতে থাকা তন্ময়কে খোঁচানোর এক টুকরো সময় ব্যয় করছে না মাহিন। পরিমাণ মতো তেলে ভাজা রুটির সঙ্গে আলু ভাজি খেতে খেতে বলে, কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলি? তন্ময় সাবলীল গলায় জবাব দিল। কোম্পানির নামগুলো বলল।
পর মুহূর্তে রিহানের মুখ খুলল। এতক্ষণ ও মুখে কুলু পেটে বসেছিল। জবেদা বেগম ছিলেন কিনা। যেই না তিনি রান্নাঘরে গেলেন অমনি বুলেটের গতিতে বলে উঠল, খেয়াল রাখিস, চারপাশে নজর দিস, কখন না কখন আবার রমণীগন্ধের বুকে টুকা মেরে দিবি, অমনি পিছু পড়ে যাবে তোর। ভুলবশত আবার এমডির কোচিমের হৃদয় নিয়ে ফেলিস না, কেজ খাবি বলে দিলাম। হেসে উঠল সৈয়দ। কিছু একটা মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে ওঠে, রাইসার কথা মনে হয়, রাইসার কথা মনে আছে? ঋষাবের বোনটা, মেয়েটা কি পাগল ছিল তন্ময়ের? কত কিছুই না করেছে। এখনো আমায় পেলে জিজ্ঞেস করে তন্ময় কেমন আছে, বিয়ে হয়ে গিয়েছে শুনেছিলাম, এখন বাচ্চাও আছে একটা। তন্ময়ের খাওয়ার ভঙ্গিমার মোটেও পরিবর্তন এলো না। সে নিজের মতোই খেয়ে চলেছে। বন্ধুদের কথা একটু একটু মুখ তুলছে। সে যেমন নিজের বন্ধুদের হাড়গোড় সহ চেনে, তেমনি তার বন্ধুরা তার হাড়গোড় সহ চেনে। তাই তাদের এসব অদ্ভুত কথাবার্তার সমাপ্তি ঘটবে না যতক্ষণ না তন্ময় বলবে। থামবি তোরা? বড় বড় কোম্পানির বড়সড় পদগুলোতেই সিভি ড্রপ করেছিল তন্ময়। 2টো থেকে ডাক পড়েছে পরদিনই। ডাক পড়ারই কথা। তাদের নিজেদের কোম্পানি বড় বড় কোম্পানির সাথেই যুক্ত। শাহজাহান লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরির প্রেসিডেন্ট পদে সে ছিল কিছুদিন। 7টা ফ্লোর তার আন্ডারে ছিল। 6 মাস সময় নিয়েছে তাদের যাবতীয় কাজে সূত্রপাত শুরু থেকে বুঝে নিতে। গত মাস থেকে এসে তাদের বেশ কিছু ব্যবসা বুঝে নিয়েছিল, নিজেই দেখত। সেগুলোর দায়ভার তার উপর ছিল। তার সিগনেচার ছাড়া কোনো কিছু নড়চড় হতো না। এত সব প্রাপ্তি নিয়ে একটা ভালো মানের চাকরি পাওয়া তার জন্য কঠিন বিষয় অবশ্যই নয়। কিন্তু সে চাচ্ছিল না মোস্তফা সাহেবের নাম কামি চাকরি করতে। আবার তাছাড়া উপায়ও দেখা যাচ্ছে না। জবেদা বেগম আছেন সঙ্গে, তার দায়িত্ব তন্ময়। তাই সেই দায়িত্ব পালন করার বড় রাস্তা টাকা পয়সা। তাই এক্ষুনি চাকরি দরকার। বাবার উপর জেদ ধরে বসে থাকা সম্ভব নয়। তন্ময়ের সেলফোন লিভিং রুমে, সেটি কখন থেকে বেজে চলেছে। জবেদা বেগম রান্নাঘর থেকে ছুটে এলেন। ফোন হাতে নিয়ে ছেলের রুমে প্রবেশ করেন। তন্ময় গোসল ঘরে। তিনি শব্দ করে ডাকেন, এই তন্ময়, ফোন বাজছে। তন্ময় আসছি বলে ছোট জবাব দেয়। মিনিট খানেকের মধ্যে বেরিয়ে আসে। জবেদা বেগম ততক্ষণে ফোন রেখে চলে গিয়েছেন। তন্ময় ফোন হাতে নিল। কল এসেছে তার চাচ্চু ওহি সাহেবের। পুনরায় আসতেই রিসিভ করে তন্ময়। ওপাশে ওহি সাহেব গলা খাকারি দিয়ে বলে ওঠেন, রুক্ষ গলা কোমল করার ভঙ্গিতে ডাকেন, তন্ময়। জি চাচ্ছু। কি অবস্থা তোমাদের? এই তো ভালো। এভাবে পর করে ফেললে চাচুকে? তন্ময় নিঃশব্দে হাসে। সে সত্যিকার অর্থে একজন শাহজাহান। বাপ চাচারা যেমন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে জানে না, তেমন সেও জানে না। ওই যে ওহি সাহেব কথা খুঁজতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, ব্যাপারটা তার জন্য হাস্যকর বটে। সে খুব সাধারণভাবেই জবাব দেয়, ইম্পসিবল, আপনারাই তো সব। আমি তো তাই জানি। তাহলে বলেছিলাম যেটা, আমরাই সব বলতে অবশ্যই আমি আর আনোয়ার তো, তাই না? বড় ভাইজানের সাথে রেগেছে সেটা ভাইয়ার উপরে, আমাদের উপরে তো রাগ নেই। আমি তো এর মধ্যেই একদম নেই। আর জানোই আমি একটু অসুস্থ, সেই চট্টগ্রাম গিয়ে ব্যবসার দেখাশোনা করতে পারছি না। আব্বা তুমি যদি একটু। চাচ্ছুই, শাহজাহান ব্যবসায় আমি আর থাকবো না। আমি অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করেছি। দোয়া করবেন যেন জবটা হয়ে যায়। আর শাহজাহান মোস্তফা সাহেবকে বলে দিবেন আমি শাহজাহান তন্ময় তার টাকা পয়সা ছাড়া বেশ চলতে পারবো। এই যে ওই সাহেব কথা খুঁজতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, ব্যাপারটা তার জন্য হাস্যকর বটে। সে খুব সাধারণভাবেই জবাব দেয়। তন্ময় মাঝপথেই ডেকে ওঠে। ওই সাহেবের ফোন স্পিকারে দেওয়া ছিল। তন্ময়ের কথাগুলো উপস্থিত সকলে শুনতে পেল স্পষ্ট। লিভিং রুমে বসে থাকা মোস্তফা সাহেবের মুখশ্রী কালো হয়ে গেল। ওই সাহেব আলগোছে স্পিকার সরিয়ে ফেলেন। থতমত খেয়ে বলেন, বলছিলাম যে। সেই মুহূর্তে মোস্তফা সাহেব শব্দ করে বলেন, ওকে বলে দাও হে, আমি শাহজাহান মোস্তফা ওর হাত পা ধরে কোম্পানিতে আনতে যাব না। ও না আসলে নাই আসবে, আমি আমার সম্পত্তি গোল্লায় ফেলবো, জলে ঢালবো, বিলিয়ে দিব। তা ওকে ধরে বেঁধে আনতে যাব না। যাক ও নিজের রাস্তায়। বাবার আর দরকার কি? বড় হয়েছে, এখন যা ইচ্ছা করবে। আমি মরে যাচ্ছি না ওদের ঘরে তোলার জন্য। তন্ময়ের এবার সামান্য হাসি পেল। সঙ্গে এই এক্ষুনি বাবাকে দেখার বড় পিপাসা জন্মালো। মানুষটা নিশ্চয়ই প্রেশার বাড়িয়ে ফেলেছে। গলা স্বরও অচেনা লাগছে। ভেঙে ফেলেছে কণ্ঠ। ওই কণ্ঠস্বর শোনার মতো শক্ত মন তন্ময়ের আপাতত নেই। সে বাবার কথা মাঝপথে থামিয়ে বলে, এইসব বলে লাভ নেই। আমি শাহজাহান তন্ময় ফিরবো না, রাখলাম। মোস্তফা সাহেব চোখ রাঙালেন ওহি সাহেবের ফোনের উপর। তার তীক্ষ্ণ দৃষ্টি ফোনের ওপারে থাকা তন্ময়ের
ওপর যেন। বিকেলে তন্ময় বেরোচ্ছিল, তখনই দেখতে পেল একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে, মোটাসোটা ধাঁচের খাটো ফর্সা মহিলা। তাদের ফ্ল্যাটেই এসেছেন যেন। ওর আগাগোড়া দেখে আরেক দফায় হাসলেন। অপ্রস্তুত তন্ময় সালাম জানালো। মহিলা এবার আরো উদ্বিগ্ন চোখে তন্ময়কে দেখতে থাকলেন। হেসে বললেন, আমি তোমার বাড়িওয়ালা আন্টি বাবা, উপরে ফ্ল্যাটে থাকি। ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। তোমার আম্মু আছে বাসায়? জি, ভেতরে। সদর দরজার সামনে আসতেই দারোয়ানের সাথে দেখা। টুকটাক কথা বলে বেরোতেই তার চোখ গেল মোড়ে। গোলাপি ফুলের গাছটার নিচে সাইকেল হাতে অরু দাঁড়িয়ে এদিক ওদিক সমানে তাকাচ্ছে। একে ওকে ডেকে কিছু একটা জিজ্ঞাসা করছে। সাদা ফ্রক পরেছে, লম্বা চুলে বেনুনি। দুদিন না দেখেই তন্ময়ের মনে হলো মেয়েটাকে সে বছর ধরে দেখেনি। বেবি পাউডারের গন্ধটাও যুগ যুগ ধরে শুকেনি। দুপাশে মাথা দুলিয়ে এগুলো সামনে। তাকে দেখতে পেয়েই অরুর চোখ জোড়া বড় হয়ে গেল। পর মুহূর্তে কান্নারত মুখশ্রী জলে ভিজে ওঠে। সাইকেলখানা হাত ফসকে পড়ে। তন্ময় চটজলদি সেটা এক হাতে ধরে। অমনি অরু ছুটে এসে তার বুকের মধ্যে পড়ে। যে কাজটা তন্ময় করতে পারতো না, কিন্তু তার আকাঙ্ক্ষায় ছিল সেই কাজ অরু করে বক্ষে একরাশ শান্তি দিয়ে ফেললো। সমানে নাক টানা শব্দ আসছে। বুকের অংশে শার্ট নিশ্চিত চোখের জলে নাকের জলে ভিজিয়ে ফেলেছে। তন্ময় মাথা তুলে তাকাতেই দেখলো আশেপাশে মানুষ তাকিয়ে। অরু তখনও কাঁদছে শব্দ করে। পাশে দিয়ে যেতে থাকা ছোকরাগুলো বিড়বিড় করছে। বিড়বিড় করে কি বলল তা স্পষ্ট শুনল তন্ময়। আমার গার্লফ্রেন্ড এমন করলে বুকের মধ্যে এতক্ষণে ঢুকিয়ে ফেলতাম ভাই। এই লোক কেমনি এভাবে দাঁড়িয়ে কাঠের মতো। এই যে তন্ময় কাটকাট হয়ে দাঁড়িয়ে হাত জোড়া ঠিক কোথায় রাখবে ভেবে পাচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। অরু হচ্ছে আগুনের দ্বিতীয় রূপ, যাকে ছুঁয়ে দিলেই ধ্বংস নিশ্চিত। এসেছে অবধি মেয়েটা জাপটে ধরে আছে তাকে। ওরকম নরম তুলতুলে শরীর লেপটে রাখার কোনো মানে হয়? ও কি ছোট আছে? নির্ঘাত সে ধৈর্যবান পুরুষ। তার জায়গায় অন্য কেউ হলে মাথায় আগুন লাগিয়ে ঝলসে যেত, পৃথিবী ত্যাগ করে বসতো। ইচ্ছে তো করছে বড় এক রাম ধমক দিতে, তবে শেষমেশ অরুর মায়াবী করুণ মুখমণ্ডল দেখে ধমক দেওয়ার ইচ্ছাটা পূর্ণতার পেল না। চুপচাপ রয়ে সয়ে রইল তন্ময়, কিন্তু সেটুকু থাকতে পারল না। অরুর শরীর আরেকটু নিবিড়ভাবে লেপটে আসতেই মগজ জ্বলে ওঠে। দ্রুত অরুর কপালে আঙুল ছুঁয়ে সরিয়ে দেয়। নাক মুখ লাল করে ফেলেছে কেটে কেটে। ফুলে টমেটো হয়েছে গাল দুটো। চোখের জল নাকের জল লেপটে এলাহি কাণ্ড। তন্ময় নিজের বুকের দিকে তাকালো। ভিজিয়ে ফেলেছে, শার্ট পরিবর্তন করা প্রয়োজন। প্যান্টের পেছন পকেট হাতড়ে রুমাল বের করে অরুর হাতে ধরিয়ে বলে, অরু একদম চুপ। এত কাতার কি আছে? এখনো বেঁচে আছি। আপনি এইভাবে কথা বলতে পারছেন আমার সাথে? একটু মিস করেন নাই আমাকে, তাই না? রুমালটায় সর্দি মুছে এই মুহূর্তে নষ্ট করে ফেলে অরু। তারপর ওটাকে তন্ময়ের সামনে এগিয়ে ধরে, জেনেও যে তন্ময় ওটা আর নিবে না। তন্ময় যখন সরু চোখে তাকে অরুর পানে এভাবে তাকানো দেখে অরু ভরকায়। একটুই তো ময়লা হয়েছে, আমি ধুয়ে দিব। তন্ময় জবাব দেয় না। পাগলের সাথে আগ বাড়িয়ে কথাবার্তা বাড়ানোর কোনো মানে নেই। আপাতত বন্ধুদের একটা কল দেওয়া প্রয়োজন। সে মূলত বেরিয়েছিল ওদের কাছে যাওয়ার জন্য। এখন অরুকে ফেলে যাওয়া অসম্ভব ব্যাপার স্যাপার। মাহিনকে কল করে জানালো সে যেতে পারবে না, কাল সন্ধ্যায় দেখা করবে। সেলফোন প্যান্টের পকেটে ভরে সাইকেলটা শক্তপোক্ত ভাবে ধরে। সাইকেলের সামনে ঝুলিতে একটা ফুল গাছ, খুব সুন্দর সেট করা, ডেকোরেশন করে রেখেছে পুরো সাইকেল জুড়ে। মেয়েটা ডেকোরেশনে এক্সপার্ট মানতেই হয়। অরু তন্ময়ের নজর খেয়াল করে গাল ফুলিয়ে হাসে, আগ বাড়িয়ে বলে, সুন্দর না? ফুল এতটাই সুন্দর যে এটা যেখানে থাকে সেটাও সুন্দর হয়ে ওঠে। দাঁড়ান, আপনার পকেটে একটা ফুল গুজে দিই। না। আরে একটাই তো। অরু হুড়মুড়ি একটা ফুল ছিঁড়ে নেয়। তন্ময়ের সামনে দাঁড়িয়ে শার্টের পকেটে ফুলটা গুজে দেয়। মুগ্ধ নয়নে দেখতে লাগে। কি সুন্দর ফুটে উঠেছে ফুলটি তন্ময়ের স্কাই রঙের শার্টের সঙ্গে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাইকেলে হাত চালিয়ে সামনে অগ্রসর হয়। সেই পর্যন্ত অরুর মুখ এক সেকেন্ড থেমে নেই। কোনটা বিল্ডিং? ওই যে গাছের সাথেটা? সুন্দর, চলুন তাড়াতাড়ি যাই। বড় মা কেমন আছে? কি করছে সে? নিশ্চয়ই আমার জন্য কেঁদেছে। আমি জানি তো, আপনি মিস না করলেও বড় মা তো আমায় ভীষণ মিস করেছে। এবং অরুর কথা শেষ নেই, চলতেই থাকে। তন্ময়ের সামনে তাকে যেমন পাশের মেয়েটি কি বলছে তার গ্রাহ্য নেই, অথচ কানে প্রত্যেকটা শব্দই ভেসে আসছে এবং একজন বিচক্ষণ শ্রোতা হয়ে শুনছে। সদর দরজায় দাঁড়ানো দারোয়ান চাচা হাসে, তন্ময়কে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? তন্ময়ের জবাব দিতে হয় না। অরু হুড়মুড়িয়ে এগিয়ে সামনে যায়, গলার স্বর নামিয়ে বলে, আমরা খুব আপন। কেমন আপন ভবিষ্যতে বলবো। দু চোখে ডান হাতের আঙ্গুল চেপে নিঃশব্দে অগোচরে হেসে ফেলে তন্ময় এবং অরুর মাথা ফেরার পূর্বে হাসিটুকু মিলিয়ে নেয়। ওদিকে বোকার মতো তাকিয়ে থাকে দারোয়ান চাচা। তন্ময় আর তাকে বিশ্লেষণ করে না। সাইকেল ডাউন ফ্লোরে রেখে অরুকে নিয়ে লিফটে চড়ে। মেয়েটা এক মুহূর্ত শান্ত থাকে না। এই যে পাশে গুইসাপের মতো নড়ে চড়ে যাচ্ছে আর চোখে সমানে তাকাচ্ছে, একবার উপরে একবার নিচে, যেন সে তন্ময়ের আগাগোড়া মুখস্থ করছে। অরু পিটপিট করে কিছুক্ষণ তাকিয়ে মুখ খুলে, কোথাও যাচ্ছিলেন তন্ময় ভাই?
কোথায় যাচ্ছিলেন? তন্ময় পলক নিচু করে তাকায়। অরু তার তুলনায় ছোট, দেখতেও ছোট, লম্বায়ও ছোট। এই কারণবশত উঁচু জুতো পরে থাকে ইদানিং। বিষয়টা লক্ষ্য করেছিল সে, আড়ালে আবডালে হেসেছিল। তবে আজ স্নিকার পরে এসেছে, তাই ঠিক তার বুকের মাঝের উচ্চতায় স্থান পেয়েছে। পলক নিচু করলে ওর আগাগোড়া মাপা যায়, ঠিক তার এক হাতে সম্পূর্ণ অরু এঁটে যাবে। নজর সরিয়ে নিয়ে বলে, ধানমন্ডি লেক। আপনার বন্ধুদের কাছে? ওই যে লম্বা ভাইয়াটা? কোন লম্বা? ওই যে ইব্রাহিম নামের। হুম। আমি ওই ভাইয়াটার একটা সিক্রেট জানি। কি সিক্রেট? বলবো না। লিফটের দরজা খুলেছে, অমনি অরু দৌড়ে চলে গেল। ফ্ল্যাট চিনতেই সেখানে লাগাতার বেল বাজাতে শুরু করে। ভেতরে জবেদা বেগম এক প্রকার আতঙ্কিত হয়ে ছুটে আসেন। স্পটে অরুকে দেখে চটজলদি দরজা মেলে দেন। অরু ঝাঁপিয়ে পড়ে জবেদা বেগমের বুকে, কাঁদতে থাকে দিন দুনিয়া ভুলে। এই যে একটু আগে তন্ময়ের সামনে কে হাসছিল, এই মেয়েটার মুড পরিবর্তন হতে মিনিটের প্রয়োজন পড়ে না। তন্ময় আর চোখে তাদের দেখে ভেতরে ঢুকে জুতো রেখে লিভিং রুমে আসতেই থমকে যায়। বাড়িওয়ালা আন্টি এখনো আছেন সোফায় বসে, তন্ময়কে দেখে মিষ্টি করে হাসেন। তন্ময় পুনরায় সালাম দেয় এবং আলগোছে নিজের রুমে চলে যায়, কথাবার্তা বাড়ানোর সুযোগ না দিয়ে। রাহানুমা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে প্রশ্ন করেন, কি হয় আপনার? জবেদা বেগম অরুর চুলের মধ্যে আঙ্গুল চালাতে চালাতে হেসে বলেন, আমার আরেক মেয়ে। রাহানুমা বেগম হাতের ইশারায় অরুকে কাছে ডাকেন। অরু নেচে কুদে এগোয় পাশে বসে। অমনি রাহানুমা বেগম জিজ্ঞাসা করেন, কি নাম গো তোমার? আরবি। বাহ, সুন্দর নাম। কে রেখেছে? আমার চাচু বলেছেন এই নাম আমার জন্য তৈরি। আবার তন্ময় ভাইয়ের নামও তার জন্যই তৈরি, এটাও বলেছেন। তন্ময় বুঝি তোমার খুব পছন্দের ভাইয়া? অরুকে খানিক লজ্জা পেল হয়তো। মেয়েটা হুড়মুড়িয়ে উঠে জবেদা বেগমের পিছনে চলে এলো। হাসলেন রাহানুমা বেগম এবং জবেদা বেগম দুজনেই। তন্ময় তখন দুয়ারের সামনে দাঁড়িয়ে বোতলটা নিতে এসেছিল। এমন কাণ্ড দেখে স্মিত হাসি ঘেঁষে আসে ঠোঁট জুড়ে। নিজের রুমে ঢুকে পুনরায় চেয়ারে বসে সে কম বেশ সবকিছুই শুনছে। জবেদা বেগম অরুর গাল টিপে শুধালেন, কান্নাকাটি তো অনেক করলি, এখন বল কি খাবি? আবহাওয়াটা সুন্দর, খিচুড়ি করে দিবে বড় মা, গরুর মাংসের সাথে। জবেদা বেগম হেসে মাথা দোলান, পা বাড়িয়ে রান্নাঘরে ছোটেন। তন্ময় ঠিক জানে অরু এখন ছটফটিয়ে তার রুমে ঢুকবে, হলো তাই। এসেই মাতব্বরি শুরু করেছে, নিজে নিজে এটা ওটা ধরে দেখছে। তন্ময়ের রুমে এভাবে ঢুকে সবকিছু হাতানোর সাহস বাড়িতে কারণ নেই, কেউই করে না মূলত। অথচ এই মেয়েটা তার রুমে সবকিছু ওলটপালট করে দেখবে। তন্ময় একটা সাধারণ ধমক ছাড়া কিছুই বলতে পারে না। এই যে এখন সে তন্ময়কে ডিঙিয়ে টেবিলের সব ধরছে, শব্দ করে প্রশ্ন করছে এটা কি ওটা কি। তন্ময় এক পর্যায়ে গম্ভীর স্বরে ডাকে, অরু। একটু দেখছিলাম মাত্র। এতটুকু বলেই চুপচাপ বিছানার কোনায় গিয়ে বসে পড়ে। তন্ময় সেদিকে একবার তাকিয়ে পুনরায় নজর ল্যাপটপে ফেলে। তন্ময়ের অ্যাটেনশন না পেয়ে অরু ধীরে সুস্থে বেরিয়ে যায়। সেই মুহূর্তে কল আসে আনোয়ার সাহেবের। তন্ময় রিসিভ করে। ওপাশে চিন্তিত গলার স্বর, তন্ময় আরো গিয়েছে? জি চাচ্ছু, এখানেই। ও আচ্ছা, কখন বেরিয়ে গেল কেউ জানি না। বাইরের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে মনে হয়। এগুলো না থামা অবধি আরুকে সেরো না। অবশ্য আজ ফিরতে চাইবে না, জোরপূর্বক পাঠানোর প্রয়োজন নেই। একদিন থাকুক, বড় বড় বাঁ করে পাগল হয়ে গেছে মেয়েটা। জি আচ্ছা, ঠিক আছে চাচ্ছু। কল কেটে দরজার দিকে তাকায় তন্ময়। অরুর কণ্ঠে স্বর ভেসে আসছে রান্নাঘর থেকে। জবেদা বেগমের সাথে হই হুল্লোড় করছে। পকেটে ফুলটা এখনো রয়েছে, সেটি হাতে নেয়। ছোট ফুল, খুব আলগোছে ফুলটা ডায়েরির ভেতরে রাখে। তারপর শার্ট খুলে ওয়াশরুম ঢুকে দরজা লাগায় এবং সে নিশ্চিতভাবে বলতে পারে অরু পুনরায় তার রুমে ঢুকেছে। এখন হয়তো ওয়াশরুমের দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে। তন্ময় মাঝে মধ্যে ভাবে সে যদি নিজের মন মাফিক কাজ করে তাহলে কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে তার আর অরুর সম্পর্ক। নিজেকে আটকে না রাখলে কি খুব বেশি ক্ষতি হবে? এই যে সে এখন অর্ধ উলঙ্গ, শরীরে কিছু নেই, শুধু প্যান্ট ছাড়া, সম্পূর্ণ ভিজে আছে। এই মুহূর্তে যদি সে দরজাটা খুলে অরুকে টেনে ভেতরে নেয়, ব্যাপারটা কেমন হবে? অরু এরপর নিশ্চয়ই আর এমনভাবে কান পেতে থাকার সাহস পাবে না, বরং ভীষণ ভয় পাবে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে, চোখ বুজে দেয়ালে মাথা ঠেলে দাঁড়ায়। শাওয়ার ঝর্ণা থেকে হুড়মুড়িয়ে পানি পড়ছে, বেয়ে চলেছে তা তার সর্বাঙ্গ জুড়ে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ চ্যাট খোলা আছে, তন্ময়দের নাম উই আর রক্স। এখানে সবগুলো বন্ধু অ্যাড। দিনরাত টুকটাক টাইপিং চলতে থাকে আজও, তাই তন্ময় দুবার গিয়েছে, রিপ্লাই দিয়ে এসেছে, তাও হচ্ছে না ওদের। একের পর এক কল করছে। কলে জয়েন করেছে মাহিন আর রিহান। তন্ময় বাধ্যতামূলক রিসিভ করে। স্পিকারে দিয়ে ফোন টেবিলে রাখে, হাতের ফাইলে মনোযোগ দেয়। মাহিন আর রিহান কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক করছে। একসময় তর্ক থামিয়ে মাহিন উচ্চস্বরে বলে, এই তন্ময়, হুম, শুনলাম তোর ভবিষ্যৎ পিচ্চি বসছে। কই তোর বাচ্চা প্রিয়সী?
আশেপাশে কান্না করছে? বেচারি নিশ্চয়ই কান্নাকাটি করছে। কান্না করতে মানা কর। আমি আছি ওর জন্য। অনেক যত্ন করে বের করব, তোর থেকে ভালো রাখবো। তন্ময়ের জবাব না পেয়ে মুখ টিপে হাসে মাহিন। রিহান হেসে হেসে বলে, বাচ্চা প্রিয়সী কই আর থাকবে, তন্ময়ের কোলে বসে ফিডার খায়। এর জন্য ডিরেক্ট কোলে বসে? তন্ময় ধীরে সুস্থে স্পিকার সরিয়ে ফেলে। ওরও একটু পর পর উকিঝুঁকি দিতেই থাকে। এসব শুনে ফেলতে পারে, সে কানে ফোন গুজে গলা নামিয়ে বলে, কোলে বসে ফিডার খাবো নাকি চুমু খাবো সেটা তো তোদের বলবো না। মুহূর্তে হইচই শুরু করে মাহিন। রিহান চিৎকার চেঁচামেচি করছে। কান থেকে ফোন সরাতে হলো তন্ময়ের। এত শব্দ করে ছেলেগুলো। ওরও অনেকক্ষণ যাবৎ বিড়বিড় করছিল বৃষ্টি কেন আসছে না। তন্ময় আর চোখে তাকিয়ে শুনছে শুধু। ক্ষণে ক্ষণে মেয়েটা জানালার সামনে এসে দাঁড়িয়ে বাইরেটা দেখছে। বৃষ্টি শুরু হলেই তারপর নাকি সে খেতে বসবে গরম গরম খিচুড়ি। এটাই তার বাহানাখানা জবেদা বেগম মেনে নিলেও তন্ময় মানেনি, ধমক দিয়েছে। সেই ধমকে কাজ হয়নি, উল্টো মুখ গোমরা করে চুপসে আছে। কিছুক্ষণের মধ্যেই আকস্মিক এক ঝাঁক বৃষ্টি নামলো। প্রবল বৃষ্টির শব্দ ভেসে আসছে। বাতাসে প্রলয়ের সঙ্গে লেপটেছে সেই বৃষ্টির জল। ছুটে আসছে জানালা দিয়ে। অরু সেদিকে ছুটে গিয়ে দাঁড়াতেই ফোঁটা ফোঁটা জল স্পর্শ করছে তাকে। মুখশ্রীতে এসে পড়ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। বাইরে তখন আঁধার। গুমট আবহাওয়া আঁধারের পরিমাণ বাড়িয়ে তুলেছে। রাস্তার হলদেটে বাতির আলো বৃষ্টির সৌন্দর্য বাড়িয়ে তুলল কয়েক গুণ। তন্ময় বই বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। দৃষ্টি এদিক ওদিক দুলিয়ে সেই অরুতে গিয়ে ঠেকালো। অরুর ওড়নাটা দুলছে কেন? এত সিনেমাটিক হওয়ার কারণ কি? আবার চুলগুলো তো হেলে তুলে দুলছে, অবাধ্য চুল। তন্ময়ের ইচ্ছে করলো অবাধ্য চুলগুলো হাত বাড়িয়ে কানের পেছনে গুজে দিতে। সে হিপনোটিস হয়েছে যেন। এমন ভঙ্গিতে এক পা দুপা এগিয়ে গেল, অরুর পেছনে দাঁড়ালো, কিন্তু হাত বাড়ানোর সাহস করলো না। লম্বাটে সেই দৃষ্টি নিচু করে অরুর মুগ্ধ দৃষ্টি দেখতে পারছে। আচমকা পেছনে ফিরে অরু আঙ্গুল তুলে বাইরেরটা দেখিয়ে বলে, তন্ময় ভাই দেখুন দেখুন, ওই যে একটা আপু আর একটা ভাইয়া হাত ধরে হাঁটতে হাঁটতে গোসল করছে। তন্ময় ভুরুজোড়া কুচকে এলো, সরু চোখে অরুকে দেখে নেয়। ঠোঁটে কিছুক্ষণ ঠোঁট চেপে বলে, বৃষ্টি বিলাস। তারা বৃষ্টি বিলাস করছে, বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টিতে ভিজলে বৃষ্টি বিলাস বলে? তন্ময়ের দৃষ্টি বাহিরে। কপত কপতি হাঁটছে ধীরে সুস্থে। দূর থেকে ভীষণ সিনেম্যাটিক লাগছে, কোনো মুভির ক্লিপ যেন। সে সেদিকে তাকিয়ে বলে, উপভোগ করার নেশায় ভিজলে তা বৃষ্টি বিলাস। অরু পুনরায় মাথা ঘোরাতে চাইলে তন্ময় দেয় না, মাথা ধরে আটকে রাখে। মেয়েটা পেছন ফিরতে নিলেই মুখটা তার বুকে এসে ঠেকে। এত নড়চড় কেন করে? শান্তমূর্তি বনে একটু দাঁড়াবে তা না। অরু সেভাবে ছটফট মুখে বলতে থাকে, বৃষ্টি বিলাস? তাহলে তো আমারও বৃষ্টি বিলাস করতে ভালো লাগে। আমি তো বৃষ্টি হলেই ভিজি। এদের দারুণ লাগছে। চলুন না তন্ময় ভাই, আমরাও বৃষ্টিতে। তন্ময়ের বাকিটা শোনার সাহস করে না। ওর মাথা ছেড়ে দেয়, গম্ভীর স্বরে বলে, খেতে আয়। এবং তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়বার ফিরে একটুখানি দেখার সাহস করে না। এই একটুখানি মেয়েটা কিছুই বোঝে না, অথচ কথাবার্তা এমন বলে যে তন্ময়ের মস্তিষ্ক জ্বলে ওঠে, রক্তও ঠান্ডা হয়। হাত মুখ ধুয়ে তন্ময় ডাইনিংয়ে আসে, চেয়ার টেনে বসে। জবেদা বেগম খাবার সার্ভ করছিলেন। প্লেটে গিয়ে দিতে নিয়ে বলেন, রান্নার দরকার কিছু? ডাইনিংটা রান্নার ছাড়া ভালো দেখায়। আমি নিয়ে আসবো নাকি সাথে যেতে যাচ্ছ? অনেক কিছু দরকার। দরজা জানালার পর্দা, কিছু সুন্দর বিছানা চাদর, বারান্দা দুটো খালি, সেখানটা সাজাতে বেশ কিছু সরঞ্জামও লাগে। তুই তো কাল ইন্টারভিউ দিতে যাবি, জব হয়ে গেলেই ব্যস্ত। আমাকে কিভাবে নিবি? সময় আছে? কিভাবে শিওর হচ্ছ যে জব হয়ে যাবে? নাও হতে পারে। জবেদা বেগম পাশেই ছিলেন, খিচুড়ি বেড়ে দিচ্ছিলেন। তন্ময়ের প্রশ্ন শুনে চটপট ছেলের মাথার উপর অর্থাৎ চুলের মধ্যখানে একটা চুমু দিয়ে বসেন। হেসে হেসে বলেন, আমার ছেলে সব দিক দিয়েই পারফেক্ট। জব না হয়ে উপায় আছে? মা, এসব পারফেক্টনেস দিয়ে হয় না, তুমি নিশ্চয়ই জানো। বললেই হলো, যে কোনো কিছু হাসিল করতে পারফেকশনিস্ট হতে হয়, আর তুই তাই। গরম গরম খিচুড়ি থেকে ধোয়া উঠছে, ঘ্রাণে মম করছে চারিপাশ। তন্ময় লম্বা ঘ্রাণ নিল। মায়ের হাতে সব রান্নায় অমৃত, বিশেষ করে গরুর গোস্ত আলাদাই রসালো। দমবন্ধ অনুভূতি হয় খেলেই। তাদের বাড়ির সব থেকে খাবার প্রিয় মানুষ অরু। খাওয়া দাওয়া খুব উপভোগ করে আর দারুণ প্রশংসা করতে জানে। অরুর কথা মস্তিষ্কে আসতেই মাথা তুলে তাকায়। মেয়েটা এখনো জানালার সামনে দাঁড়িয়ে। জাবেদা বেগম আরেকটা প্লেটে অরুর খাবার বাড়ছিলেন। এর মধ্যেই চেঁচিয়ে ডাকেন, কোনো জবাব আসে না। খাবার বেড়ে নিজেই এগিয়ে যেতে নেন।
পূর্বেই অরু এক দৌড়ে আসে, হুড়মুড়িয়ে তন্ময়ের সম্মুখীন চেয়ারে এসে বসে। পিটপিট করে বেশ কয়েকবার ইতিমধ্যে তাকিয়েছে তন্ময়ের পানে। তন্ময় দেখেও দেখলো না, খেতে ব্যস্ত মনোযোগ সহ। অরু খেতে খেতে পা দোলায়, দুবার ওর পা গিয়ে ঠেকলো তন্ময়ের লম্বা পায়ে। দুবারই বিড়বিড় করে সরি বলেছে সে, অথচ তৃতীয়বারও একই কাণ্ড ঘটালো এবং পুনরায় বিড়বিড় করে সরি জানালো। তন্ময় এবার চোখ তুলে তাকায়, সঙ্গে সঙ্গে অরুর পা নাচানাচি থামে। সে চুপচাপ খেতে থাকে, টুকটাক কথাবার্তা বললেও পা জোড়া আর নাড়াচাড়া করে না। সকাল 9:35 তন্ময়ের জব ইন্টারভিউ, খুব বড় লিমিটেড কোম্পানি, আর সে ইন্টারভিউ দিচ্ছেও খুব ভালো পদে। বিশেষ প্রস্তুতি দরকার এবং সে নিচ্ছেও মনোযোগ সহ। শুধু মাঝে মধ্যে অরু চলে আসে মস্তিষ্কে, আশেপাশে আছে বলে একটু বেশিই আসছে। বৃষ্টি থেমেছে, গভীর রাতে ঠান্ডা আবহাওয়া, জানালা খোলা, বাতাস আসছে। অ্যালার্ম ঘড়িটা বেজে ওঠে, 6টায় দেওয়া ছিল। তন্ময় বাঁ হাতে ঘড়িটা বন্ধ করে বিছানার হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে উঠে বসে কপাল ধরে মেসেজ করতে থাকে। পরপর সেলফোন বেজে উঠে, কল করছে মোস্তফা সাহেবের ম্যানেজার। তন্ময় ধরে না। পরপর আবার সেক্রেটারি কল করে, দুজনেই একসাথে কল করছে। তন্ময় জানে কি জন্য করছে, এর জন্যে রিসিভ করেনি, করলেই প্যান প্যান করবে। অন্য কোম্পানিতে জব করবে সেই ব্যাপারটা তার বাপ চাচারা মেনে নিতে পারছে না। শাহজাহান তন্ময় জব ইন্টারভিউ দিবে ভেবেই হয়তো তার বাবার 404 ডিগ্রি জ্বর গায়ে, উঁচু নাক নিচু হয়ে যাচ্ছে যেন। নিজের বাবাকে সম্পূর্ণভাবে চেনে সে। উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরোয়। জবেদা বেগম উঠে পড়েছে। তিনি খুব ভোরে ওঠেন, আজও তাই। তন্ময়কে দেখেই অশান্ত হলেন। এত রাত করে জেগেছিলি, আবার এত তাড়াতাড়ি উঠে পড়লি, শরীর খারাপ করবে না? আমি ঠিক আছি মা। আব্বা কি খাবি? ব্রেকফাস্টে পরোটা করব? তন্ময় পরোটা খায় না, ব্রেড খায় জেলি দিয়ে, ফ্রিজে আছেও, কিন্তু পরোটা খায় অরু। পরোটা দিয়ে আলু ভাজি পছন্দ। তন্ময় বলে, আচ্ছা অরু উঠেছে? জবেদা বেগম হাসতে লাগলেন। না উঠেনি, তবে সকাল সকাল তুলে দিতে বলেছে। উঠেও না, ঘুমাক। জবেদা বেগম রান্নাঘরে গিয়েছেন। তন্ময় ওয়ার্কআউট করে, তারপর গোসল নেয়। সাধারণত নিজেদের ছাদেই ওয়ার্কআউট করতো, খোলামেলা হাওয়ায়, আসমানের নিচে। তবে এখন এর বিষয়টা আলাদা, আর এখানের বারান্দা ছোট, তাই ভাবলো ছাদে যাবে, ছাদটাও দেখা হবে। এই বাড়ির ছাদ দেখা হয়নি এখন পর্যন্ত। গতকাল রাতে তীব্র বর্ষণ হয়েছে, আবহাওয়া সুন্দর। তন্ময় দরজা খুলতেই অরুর গলার স্বর শুনতে পায়। উঠে গিয়েছে মহারানী। আনমনে হেসে এসে একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়, তবে তাড়াতাড়ি বেরিয়েও লাভ হয় না। অরু তাকে দেখে ফেলে, চেঁচিয়ে বলে, তন্ময় ভাই দাঁড়ান দাঁড়ান, আমিও যাব প্লিজ। তন্ময়ের পিছু পিছু অরু ছুটছে, কোনো রকম মুখ ধুয়ে এসেছে, ঘুম ভাঙা চোখ, চুলগুলো এলোমেলো। কয়েকবার সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে পড়তে নেয়। রেলিং ধরে নিজেকে ধাতস্থ করে। তন্ময় পদচারণ স্লো করে, অরুকে আগে যেতে দেয়। সে পিছু পিছু উঠে, তবুও ফিরে যেতে বলে না। আগেকার মতো তো আর এই ঘুমন্ত মুখ সচরাচর দেখতে পাবে না। এই যে অরু চুলগুলো দুহাতে বাঁধার চেষ্টা করছে, দৃশ্যটি কতটা প্রিটি তা কি অরু জানে? কতটা আবেদনময়ী দেখায় বুঝে? কখনো কি জানতে পারবে? তন্ময়ের হৃদয়ে হিমশীতল বাতাস বয়ে যায়। জবেদা বেগম অরু চুল বেঁধে দিতে চেয়েছেন, কিন্তু মেয়েটা বাঁধবে না। মহিষীর মতো ঝড়ের বেগে ছুটে গিয়েছে। এখন অগোছালো চুলের বাহার, লম্বা চুলগুলো এলোমেলো, হাতে হেয়ার ব্যান্ড আছে। তন্ময় সিঁড়ির মাথায় থমকে দাঁড়ায়। তার দেখা দেখি অরুও থেমে যায়। তন্ময়ের হাতের ইশারা দেখে কিছুটা কাছে এগিয়ে প্রশ্ন করে, কি হয়েছে, ছাদে যাবেন না? ব্যায়াম করবেন না? এদিকে আয়, হেয়ার ব্যান্ড দে। অরু হেয়ার ব্যান্ডটি খুলে দেয়। চেনা পরিচিত ভঙ্গিতে পিঠ তন্ময়ের দিকে তাক করে দাঁড়িয়ে পড়ে, যেন সে জানে কি করতে চায় তন্ময়। আচার আচরণে সবটাই স্পষ্ট। তন্ময় বাম হাতে হেয়ার ব্যান্ড নিয়ে ওর চুলগুলো দুহাতে পেঁচিয়ে নেয়। উঁচু করে ঝুটি করে দিতেই অগোছালো চুলগুলো কিছুটা বাধ্যগত হয়। অরু তখন লাজুক ভঙ্গিতে ছটফটে আচরণ করছে, গাল দুটো কেমন ফুলে উঠছে, পাপড়ি কাঁপছে, পলক ফেলছে অস্বাভাবিক রকম। তন্ময়ের গাঢ় চোখে অরুর কার্যকলাপ ঘুরছে। একসময় টেনে হিঁচড়ে নজর ফিরিয়ে নেয়। সাবলীল ভঙ্গিতে সামনে পা বাড়ায়, অথচ ভেতর এক অদ্ভুত ব্যাকুলতা। ছুঁয়ে দেবার প্রকট ইচ্ছেটা গোপনে দমন করা। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ, হরেক রকমের রং বেরঙের ফুল গাছে টপ সাজানো। জমিনের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফুলের পাপড়ি, বাতাসে সেগুলো এদিক সেদিক নড়ছে। সিলভার রঙের একটা বড়সড় দোলনাও মধ্যে বসানো। আজকের আবহাওয়া দারুণ, আশেপাশ শান্ত। নীলাভ সাদা আকাশের এক কোণে রক্তিম আভা ফুটে উঠেছে ধীরে ধীরে। সূর্যমামা মাথা উকিঝুঁকি মেরে দেখা দিচ্ছে যেন। গুনগুন বাতাস বইছে চারিপাশে, মিষ্টি সুগন্ধ প্রকৃতি ছড়িয়েছে। মোহনীয় এই সৌন্দর্যের অন্ত ঘটাতে দৈত্য অরু হুড়মুড়িয়ে ছাদে ওঠে। জুতো জমিনে ঘষে প্রকট শব্দ তুলে তন্ময়ের পেছনে থাকা সে সামনে চলে আসে, তড়িঘড়ি ভঙ্গিতে ছুটে চলে দোলনায় বসবে বলে। তখনই উপলব্ধি করে আরো দুজন মানুষের অস্তিত্ব। তাদের দেখতে পেতে শান্ত হয়ে পড়ে। ধীরে সুস্থে তন্ময়ের পাশে এসে দাঁড়ায়। তন্ময় যে পাশে যায় সেও সেই পাশে গিয়েই দাঁড়ায়। আগ্রহী চোখে ফিরে তাকাচ্ছে বারবার, অজানা দুজনকে দেখার আশায়।
তন্ময় আর চোখে অরুকে দেখে, ডান হাত তুলে 2 আঙ্গুলের সাহায্যে ওর কপালে টোকা দেয় শক্ত করে। মুহূর্তেই দৃষ্টি ফিরিয়ে আনে মেয়েটা, আর্তনাদ করে কপাল ঘষতে শুরু করে। ছলছল নয়নে মাথা উঁচিয়ে দৃষ্টি তাক করে। ফোলা ফোলা ঘুমন্ত নয়ন জোড়ায় দৃষ্টি মিলিয়ে তন্ময় সাবলীল গলায় বলে, ওখানে কি দেখিস? অচেনা কারো দিকে এভাবে তাকাতে হয় না, অভদ্রতার পরিচয় বহন করে। কিন্তু কিন্তু তারা তো আমাদের দিক তখন থেকে তাকিয়ে বড় বড় চোখে দেখছে। ওই তো ওই আপুটা এখনো তাকাচ্ছে। সেটা তোদের বিষয়, তবে তুই তাকাবি না। আমি তো লুকিয়ে লুকিয়ে দেখেছি। সেটা ভেবেও দেখবি না। তাহলে কি আপনি লুকিয়ে তাকাবেন? আমি কেন তাকাবো? দেখার জন্য। দেখার মতো ওখানে কিছু আছে? নেই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। চুপ। অরুর মুখ বন্ধ হয়। ভুলবশত ও আর ফিরে তাকানোর সাহস করে না, বরং সামনে তাকায়। দৃষ্টি গিয়ে ঠেকে অদূরের গাছটায়। একজোড়া পাখি বসে একদম পাশাপাশি লেপ্টে শব্দ তুলছে তারা। অরু মুগ্ধ নয়নে দেখতে থাকে। একসময় আঙ্গুল তুলে তন্ময়কেও দেখায়। তন্ময় নির্নিমেষ চোখে দেখে অনেকটা সময় ধরে। দৃষ্টি ফিরিয়ে মুগ্ধ অরুতে ফেলে। তার ইচ্ছে করলো অরুর একটা ছবি তোলার। তুলবে কি ভাবতে ভাবতেই পকেটে হাত ঢোকায়, চটজলদি সেলফোন বের করে। খুব অগোচরে একটা ছবি তুলে নেয়। এলোমেলো অরুর একটা স্নিগ্ধ শান্ত ছবি। ছবিটা তুলে সে জুম করে দেখে নেয় একবার। অরু প্রশ্ন করে আগ্রহী গলা, ব্যায়াম করবেন না? আমার ব্যায়াম করা নিয়ে তোরা এত কনসাস কেন? আপনি না বললেন ব্যায়াম করবেন? কখন বললাম? মানে আপনি তো করেন। তো এমনি কিছু না। অরু হাসপাস করে চুপসে যায়, অন্যদিকে ফিরে। ছাদে থাকা তরুণ তরুণী ইতিমধ্যে চলে গিয়েছে। তন্ময় আরও কিছুক্ষণ থাকে। অরুকে দোল খাওয়ার সময় দিয়ে হাত ঘড়িতে সময় দেখতে থাকে। পাক্কা 15 মিনিট পর অরুকে নিয়ে নিচে নেমে আসে। তার কাজ আছে। অরুকে বাসার মোড়ে পৌঁছে সে নিজ গন্তব্যে যাবে। তন্ময়ের জবটা হয়, মিসিং পোস্ট ছিল বলে পরদিনই জয়েনিং করেছে এবং কাজের সূত্রে দীর্ঘদিন ব্যস্ত থাকে। 12 জন নতুন কর্মচারীদের জুনিয়র ডিরেক্টর সে। তার আন্ডারে কাজ করে। দায়িত্ব সম্পূর্ণ তার উপর, অর্থাৎ কাজের প্রেশার খুব। কোনো অফ ডে পায়নি সে। কাল শুক্রবার অফ ডে, তাই আজ 5টায় অফিস থেকে বেরিয়েছে। বেরোতে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে। পিঠের শার্ট ভিজতে শুরু করেছে, শরীর জ্বলছে। কিছুক্ষণের মধ্যে গরমে ঝলসে যাবে যেন। সারা বছর এসিতে থাকায় এই বেহাল দশা তার। শুধু যে তার তা নয়, জবেদা বেগমেরও খারাপ অবস্থা। মা তার কিচ্ছুটি মুখে বলে না, তবে তন্ময় বোঝে। চোখ গেল অদূরে। একটা গাড়ি দাঁড়িয়ে গাছের আড়ালে। তন্ময় চিনে নিয়েছে গাড়িটা। শাহজাহান মোস্তফা সাহেবের গাড়ি, চিনতে ভুল হবার কথা নয় তার। অগোচরে হেসে নজর ফেরায়। প্রায় 2-1 দিন পর পরই সে বাবার গাড়িটা দেখে। ভেতরের মানুষটাকে না দেখেও বুঝতে পারে তার হাহাকার। কতদিন কথা হয় না, দেখা হয় না, একসাথে বসে চা কফি খাওয়া হয় না, শোনা হয় না তার নামে টাকখানা। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। কিছুটা হেঁটে গিয়ে রিক্সা দাঁড় করায়। উঠে পড়ে, ব্যস্ত পায়। আরেকবার আর চোখে দেখে নেয় আড়ালে থাকা গাড়িটা। সে সময় ফোন বাজে। পকেট থেকে বের করে চোখ বুলায় স্ক্রিনে। মাহিনের কল। সে রিসিভ করে শান্ত গলায় বলে, আসছি। রিক্সাটা যেতেই গাড়িটা আড়াল হতে বের হয়, রাস্তায় নামে। ড্রাইভিংয়ে বসা ড্রাইভার রফিক মিয়া প্রশ্ন করেন, স্যার, তন্ময় বাবাকে ফলো করব? মোস্তফা সাহেব গম্ভীর মুখে বন্ধ জানালার পানে চেয়ে নিশ্চুপ হয়ে আছেন। রফিক মিয়া লুকিয়ে লুকিয়ে গ্লাস দিয়ে স্পষ্ট মোস্তফা সাহেবের লাল চোখ জোড়া দেখতে পাচ্ছেন। ঘামে ভেজা কপাল খানাও দৃষ্টির মধ্যে। ঠোঁট ভিজিয়ে তিনি ছোট স্বরে ডাকেন, স্যার, এসিটা অন করে দেই, ঘেমে যাচ্ছেন। না। জি আচ্ছা। গাড়ির মধ্যে নিস্তব্ধতা বয়ে চলেছে। মোস্তফা সাহেব কথা বললেন না দীর্ঘ সময়। রফিক মিয়াও আগ বাড়িয়ে কথা বলার সাহস পেলেন না, চুপচাপ বসে। গাড়ির ইঞ্জিন বন্ধ, আর চোখে লুকিং গ্লাসে তাকাচ্ছেন বারবার। এক পর্যায়ে শুনতে পেলেন মোস্তফা সাহেবের গলা। অভিমান উপচে পড়ছে। খুব শুকনো লাগছে না দেখতে? শুকিয়ে গেছে, গায়ের রং চেপেছে, গরম একটুই সহ্য করতে পারছে না। সচরাচর গাড়ি ছাড়া চলাফেরা করে না, অথচ এখন কিভাবে চলছে। গাড়ি পাঠালাম, অ্যাকসেপ্টও করলো না, ফেরত পাঠালো, কার্ডগুলোও নিল না। কার সাথে এত জেদ ওর? জেদ কি ওর একার আছে, আমার নেই? রফিক মিয়ার মায়া হলো। বাবা ছেলের দারুণ বন্ডিং চোখের সামনে নদীর জলে ভেসে যাচ্ছে। দুজন দুদিক দিয়েই কষ্ট পাচ্ছে একটা সাধারণ বিষয় নিয়ে। তিনি সাবধানত গলায় বড্ড ভেবেচিন্তে বলে, স্যার, তন্ময় বাবার ইচ্ছাটা পূর্ণ করে দিলেই তো সব ঠিকঠাক হয়। তুমি জানো ওর ইচ্ছেটা কি? না স্যার। তাহলে মুখ বন্ধ করে গাড়ি চালাও, বাসায় যাব। চুপসে যায় রফিক মিয়া। জিজ্ঞেস করার আর সাহস হয় না মনের গহীনে থাকা প্রশ্নটি। কি এমন ইচ্ছে যে পূর্ণ করা যাচ্ছে না? রক্তিম আভা আকাশ জুড়ে।
সন্ধ্যা ঘনিয়ে এসেছে। উত্তরার আগে পঞ্চবতীর পাশে গিয়েছে নদী স্রোত। নদী ঘিরে রয়েছে অহরহ জাহাজ নৌকা, পাশেই কফি চায়ের স্টল, ফুচকা চটপটির খোলামেলা দোকান। হিমশীতল বাতাস বইছে সেখানে। ঢাকা শহরের বিদ্যুটে গাড়ি ঘোড়ার গন্ধ ও জ্যাম ঠেলে এখানে এসে প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নেওয়া স্বপ্নের মতো। এই তো মাহিনের বাইক এসে থামলো কফি চায়ের স্টলের সামনে। লাল সাদা হরেক রকমের চেয়ার পাতা রয়েছে, কিছু কাপড় বসে আছে অদূরে। মাহিনের পেছনে তন্ময় ছিল। সে হেলমেট খুলে নেমে আসে। এখনো তার গায়ে লেপ্টে সকালের ফর্মাল স্যুট। অফিস থেকে সোজা এসেছে। পরপর আরও 2-3টা বাইক তন্ময়ের সামনে এসে থামে। বাইকগুলো পারছে না তাকে ধাক্কা মেরে উড়িয়ে ফেলতে। বিশেষ করে রিহানের বাইকটা রীতিমতো তন্ময়ের পায়ে এসে ছুঁয়েছে। তন্ময় সরে দাঁড়ায়, প্যান্ট ছাড়া দেয়। শান্তশিষ্ট জায়গাখানা মুহূর্তেই তাদের হইচয়ে শব্দে অশান্ত হয়ে ওঠে। মাহিন চেঁচিয়ে 7 কাপ কফির অর্ডার দিয়ে আসে। গোলাকার ভঙ্গিতে সবাই বসেছে। নদী ঘেঁষে তন্ময়ের চেয়ার। বাতাসের তোড়ে কপালের ঘাম মুছে গিয়েছে। ঠান্ডা বাতাসে শরীর শীতল। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। তার পাশে সুহানি বসেছে। ফ্রেন্ডের মধ্যে সুহানি চুপচাপ, মেয়ে মানুষ তাই হয়তো বাকিগুলো কথাবার্তার নামে হইচই করছে সমানে। খুব ছোট গলায় সুহানি প্রশ্ন করে, কেমন কাজের চাপ? মোটামুটি। আঙ্কেল এখনো কিছু বলেননি? তন্ময় হাসে। কি বলবে? এই যে আরো শুধু তোর এবং তোর হাতে ওকে তুলে দিবে। তন্ময় হাসে, মুখে কিছু বলে না। পকেটে ফোনটা টুনটুন শব্দ তুলছে। তন্ময় সেলফোন বের করে চোখের সামনে ধরে। অরুর মেসেজ। একটা পায়ের ছবি পাঠিয়েছে। নুপুর পড়েছে, সাদা পায়ে রূপার নুপুর। রিনঝিন শব্দ তুলে নিশ্চয়ই। এই নুপুর পরে তন্ময় চারিপাশে না হাঁটলে পড়ার কোনো সার্থকতা আছে? নেই, একদমই নেই। গুনে গুনে 15 দিন ধরে অরুকে দেখা হয় না। চোখের তৃষ্ণা মেটাতে, বক্ষের অশান্তি দূর করতে অরুকে দেখা দরকার। একবার কি রাস্তার মোড়ে পৌঁছে অরুকে বেরোতে বলবে? গম্ভীর মুখে খুব শক্ত চোখে দেখে নিবে প্রাণ ভরে। তারপর একটা ধমক দিয়ে বলবে, বাসায় যা এক্ষুনি। ব্যাস, অরু নিশ্চয়ই কিছু বুঝতে পারবে না। ওই মেয়েটা তো গাধা। গাধার মতো শুধু লুটুর পুটুর চোখে তাকায়। তবে তন্ময়ের মন বুঝে না, দৃষ্টি চিনে না। অরু একটা অবুঝ বালিকা। ঘড়ির কাঁটা ঘুরছে রাত 11:10। গরম গরম 2 কাপ চা শেষ করেও তন্ময় সিদ্ধান্ত নিতে পারল না অরুকে কি বেরোতে বলবে একটু নাকি বলবে না। দোটানায় সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, ব্যস্ত পায়ে পায়চারিও করছে। চুলগুলো 2 হাতে কপালের উপর উঠিয়ে নেয়। দেখতে পায় একজন আগন্তুক আসছে তার দিকে। কাছাকাছি আসতেই চিনতে পারে অয়ন। ছেলেটা তাদের পাশের বাড়ির। খুব ভালো সম্পর্ক তাদের 2 পরিবারের মধ্যে। অয়নের সাথে মাঝে মধ্যে কথাবার্তা হয় চা খেতে খেতে। তন্ময়কে দেখেই সালাম দেয় অয়ন। বাড়ন্ত বয়সী ছেলেটা গভীর শ্রদ্ধাশীল গলায় ডাকে, তন্ময় ভাই এখানে দাঁড়িয়ে যে। এই তো এভাবেই। জানি দুটো। আচ্ছা। দুজন 2 কাপ চা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর আশেপাশে নজর দেয়। টুকটাক কথাবার্তা বলে এটা সেটা নিয়ে। এর মধ্যে তন্ময় সিদ্ধান্ত নিয়ে ফেলে। অরুকে মেসেজ করে বলে এক্ষুনি বেরোতে কাজ আছে। চা শেষ হতেই তন্ময় অয়নকে বলে, আচ্ছা রাত হয়ে গেছে গো, ইউ শুড স্লিপ আর্লি। জি ভাই, গেলাম তাহলে। অয়ন চলে গিয়েছে। তন্ময় তাকিয়ে সেদিকটাতে। অরু কি মেসেজটা দেখেছে? যদি না দেখতে পায় হয়তো ঘুমিয়েও পড়েছে। সে কি কল করবে একটা? ফোনটা হাতে ব্যাকুল নয়নে পথের পানে চেয়ে। এই সময় অদূরে আধারের মধ্যে ছোট একটা শরীরের দেখা মিলল। এদিকেই আসছে দৌড়ে। বাতাসে উঠছে লম্বা চুল আর সাদা ওড়না। অরুর চোখে মুখে আলো পড়তেই তন্ময়ের ভেতরটা কেঁপে উঠল, গলাটা শুকিয়ে গেল। 15 দিনের মধ্যে কি মেয়েটা পরিবর্তন হয়ে গিয়েছে? অরুর চোখে মুখে লালচে আভা, শ্বাস প্রশ্বাস এবং বুকের ওঠানামার গতি অস্বাভাবিক। কাছাকাছি এসে এই ঠোঁটের হাসির রেখা দীর্ঘ হয়। ওর চাঁদের মতো জলজল করছে চোখ জোড়া। এই চোখে চেয়ে তন্ময়ের বুকের চাপা যন্ত্রণাটুকু নিদারুণ সুখের অনুভূতিকে রূপান্তরিত হলো। অশান্ত অস্থির তোলপাড় চলিত বক্ষে ঝিরিঝিরি শান্তির বর্ষণ নামল যেন। পৃথিবীর শুদ্ধতম প্রাণ স্পন্দন হাসির রেখা ধরে রাখা ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে বলল, বোকার মতো এত হাসার কি আছে? ওড়নার কোণ মোড়াতে থাকা অরু লাজুক হাসে, আঁকাবাঁকা ভঙ্গিতে তাকিয়ে ফাঁকফাঁকে পরিষ্কার দাঁত দেখিয়ে বলে, আমি তো অনেক খুশি। তন্ময় দৃষ্টি ফিরিয়ে আনে, অস্পষ্ট স্বরে শুধায়, কেন? অরু হেলে দুলে পা জোড়া নাড়াচাড়া করে। নুপুর জোড়া প্রতিধ্বনি তুলে ঝনঝন শব্দে হেসে হেসে বোকার মতো বলে, এমনি। পাশ দিয়ে রিক্সা যাচ্ছে, হুটহাট গাড়ি দেখা দিচ্ছে। তন্ময় অরুর মাথায় ডান হাত চেপে সাইডে নিয়ে আসে। সে নিজে দেয়ালের মতো ওর সামনে দাঁড়ায়। প্যান্টের পেছনের পকেট থেকে মানি ব্যাগ বের করতে করতে প্রশ্ন করে, পড়াশোনা ঠিকভাবে হচ্ছে? না। কেন না? অরু চুপ মেরে আছে। তন্ময় দোকানের টাকা মিটিয়ে ফিরে তাকায়, ধমকের সুরে বলে, না কেন? অরুকে মিনমিন গলায় বলতে শোনা যায়, আমায় পড়াবেন না? তন্ময়ের মুখমণ্ডলের পরিবর্তন হলো না, গলার স্বর রুক্ষ রয়ে গেল। অথচ ভেতরে প্রশান্তি। সে তো এটাই চাচ্ছিল, অরু আসুক, প্রতিদিন চোখের সামনে থাকুক। সারাদিন পর একটিবার দেখতে পারলে ক্লান্তির নিস্তার ঘটবে, ভালো ঘুম হবে। খুব সাবলীল গলায় হুকুম করে,
চলে আসবি কাল সন্ধ্যা 6টায়। আমি চাচুকে বলে রাখবো। অরু লাফিয়ে উঠল, খুশিতে চকচক করছে সম্পূর্ণ ও নিজে। তড়িঘড়ি গলায় বলল, আচ্ছা, আমি তার আগেই চলে আসব। খুব মন দিয়ে পড়াশোনা করব, একদম ফাঁকিবাজি করব না, একটুও জ্বালাবো না। তন্ময় অদেখা হাসে, আনমনে আওড়ায়, যত খুশি জ্বালা, যত খুশি ভাজলো মকর। আমি আছি তো সহ্য করার জন্য, তোকে আগলে রাখার জন্য। অরু ছটফট করছে, আরে আরে তাকাচ্ছে, সবসময় এভাবে তাকায়। এই যে এভাবে যে তাকায় ও কি বোঝে? তন্ময় সব দেখে, আগাগোড়া জানে। এমন হাবভাব কতটা অশান্ত করে তাকে বোঝে। অশান্ত অবিন্যস্ত ও যে সর্বনাশের পুনরাবৃত্তি। এতক্ষণ শুধু এক পলক দেখতে চেয়েছিল, অথচ এখন তো ইচ্ছেগুলো ক্রমশ বেড়ে চলেছে। রাত হচ্ছে, অরুর ফিরে যাওয়া দরকার, কিন্তু তন্ময় বলতেই পারছে না চলে যেতে। এই রাস্তায় আলোয় চাঁদের রূপে সবকিছু যেন এক মোহ। এই মোহ থেকে দূরে যেতেই ইচ্ছা হয় না, কিন্তু সবসময় ইচ্ছেরা পূর্ণতা পায় না। তন্ময় হাত ঘড়িটা দেখে বলে, খাওয়া দাওয়া করিস না কেন? কি সমস্যা? আমি যেন আর না শুনি এসব। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবি। এখন যা বাসায়। অরু ঠাই দাঁড়িয়ে রইল। তন্ময় তারা দিল না, তাকিয়ে থাকলো। একসময় নিজেই পা ঘুরিয়ে হাঁটা ধরলো মেয়েটা। যাওয়ার পথে কয়েকবার ফিরে তাকালো। দরজার ভেতরে ঢুকতেই দৃষ্টি ফিরিয়ে আনে তন্ময়। মাথার উপর তখন চারটা জলজল করছে। তন্ময় ডিপার্টমেন্টের মেয়েগুলো উগ্র স্বভাবের, সারাদিন গসিপ করে বেড়ায়, আচার আচরণেও সভ্যতা নেই। তন্ময়কে সবখানেই ফলো করে। ইরাবতী নামের মেয়েটা তো সেদিন ইনিয়ে বিনিয়ে প্রপোজও করে বসলো। ফেসবুকে রিকোয়েস্ট দেওয়া, নাম্বারে কল দিয়ে বিরক্ত করা তো আছেই। প্রত্যেকদিন লাঞ্চ টাইমে টিফিন বক্স নিয়ে সামনে আসবে, আজও তাই। তন্ময় ফাইল গোছাগুছি করছিল, ওই সময় ইরাবতী আসে, হাতে নিত্যদিনের মতো টিফিন বক্স। পাত্তা না পেয়ে একটু কেশে নিজের আসার বার্তা বোঝায়, মিষ্টি গলায় শুধায়, ডিরেক্টর, লাঞ্চ টাইম এখন, ক্যান্টিন যাবেন না? না, একটু বেরোবো। কারোর সাথে দেখা করতে? জি। কে জানতে পারি? তন্ময়ের ফাইল গোছানো শেষ, সেলফোন বেজে ওঠে। সে সময় কল রিসিভ করে যেতে যেতে বলে যায়, বোন। অফিস বিল্ডিং এর পাশে একটা কফি শপ, সেখানে এসেছে সাবিহা থমথমে মুখে বসে। তন্ময় দরজা ঠেলে প্রবেশ করে এই বোনের শক্তপোক্ত মুখখানা দেখে নিল। তার আর মায়ের উপর সাবিহা ভীষণ রেগে মেগে কথাবার্তা বন্ধ রেখেছিল, কল দিলেও ধরছিল না। অবশ্য রাগার উপযুক্ত কারণ আছে। তন্ময় গিয়ে পাশের চেয়ারে বসে। সাবিহা নাক ফুঁসছে, ঠোঁটে ঠোঁট চেপে এই কেঁদে ফেলবে ভাব। তন্ময় হতাশ মুখে হাত বাড়ায়, তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে মাথা রেখে। সাবিহার সে কি কান্নার তোরে মেয়েটা শ্বাস নিতে পারছে না, মুখমণ্ডল চোখের জলে ভিজে একাকার। এত কাদার কি হলো? কখন থেকে এক নাগারে কেঁদে যাচ্ছে। তন্ময় মাথায় হাত রাখে, চুলের উপর হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলে, হয়েছে তো, আর কাঁদি না। দেখি মুখ তোল, লাল করে ফেলেছি। পানি খা, ধর। তন্ময় পানির বোতলের ঢাকনা খুলে সাবিহার হাতে ধরিয়ে দেয়। 2 চুমুক পানি খেয়ে বোতল টেবিলে রাখে সাবিহা। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। তন্ময় 2টো কফির অর্ডার করে, তার জন্য সাধারণ কফি আর সাবিহার জন্য কোল্ড ওয়ান। সাবিহা নিজেকে শান্ত করে টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নেয়, নাক টেনে ভাইয়ের দিকে তাকায়, অভিমানী গলায় বলে, আমি তো তোমার কেউ না, মায়েরও কেউ না, আমি কারো কেউ না। তন্ময় হাসে। সাবিহা নাকে টোকা মেরে বলে, রাগ করলে তোকে মায়ের মতো দেখায়, আর হাসলেই তোমায় বাবার মতো দেখায়। বলেই ফিক করে হাসে সাবিহা। হাসতে হাসতে দুলে পড়ে ভাইয়ের উপর। নিজের ফোন বের করে একটা ছবি দেখিয়ে বলে, দেখো দেখো, এই ছবিটাই তোমার আর বাবার মুখমণ্ডল একদম এক লাগছে। ছবিটা তাদের বাগানের। তন্ময় আর মোস্তফা সাহেব পাশাপাশি চেয়ারে বসে, পেছনে হরেক রকম ফুলের সমাহার, নীল সাগরের আসমান মাথার উপর, চারিপাশে সবুজ গাছপালা, হাতে দুজনের চায়ের কাপ। দুজনের দৃষ্টি অদূরে। ছবিটি সাইড থেকে তোলা, তুলেছে সাবিহা। আদুরে চোখে তন্ময় ছবিটা দেখলো, অন্যমনস্ক গলায় প্রশ্ন করে, বাবা কেমন আছে? ভালো না, মন মোড়া হয়ে থাকে, খুব কষ্ট পাচ্ছেন। আমি জানি তুমি আর মাও পাচ্ছ, আর আমাকে তোমরা সবাই মিলে কষ্ট দিচ্ছ। আমার এসব ভালো লাগছে না ভাই, সব ঠিক করে দাও না। এর মধ্যেই কফি চলে এসেছে। কফি খেতে খেতে 2 ভাই বোনের মধ্যে অনেক কিছু নিয়ে কথাবার্তা হলো। আলাপ আলোচনা শেষ নেই। সাবিহা সবকিছু নিয়ে একের পর এক টপিক তুলছে, কথার ফুলঝুরি নিয়ে বসেছে। সামনেই পবিত্র ঈদ উল ফিতর, রমজান মাসে শুরু হবে কাল বাদে পরশু থেকে। জবেদা বেগমের মন খারাপ, ভীষণভাবে খারাপ। বাড়ি ছেড়ে এই প্রথম ঈদ তার আর তন্ময়। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। রাত ভয় তন্ময় মায়ের পাশেই থাকলো, বারবার করে বলল, আমি দিয়ে আসি, বাসায় ফিরে যাও। তুমি ছাড়া ঈদের মজা আছে? জবেদা বেগমের কান্নাকাটির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তিনি কড়াকড়ি গলায় বললেন, আমি গেলে তোর কি হবে? আমার ছেলেকে আমি একা ফেলে যাবো না। আমি আমার ছেলেকে একা ফেলে যাব? অসম্ভব।
অসুস্থ হয়ে পড়বে মা। হব না। আচ্ছা শোন না বাবা, ভাবছিলাম ইফতারি তো আমি নিজের হাতে প্রত্যেকবার করি, ওরাও আমার হাতে খাবারই অভ্যস্ত, তাই ভাবছিলাম রমজানের ইফতারি এখান থেকে বানিয়ে পাঠালে কেমন হয়? ভালো, লিস্ট করে দাও, বাজার করে নিয়ে আসি। হ্যাঁ ভালো বলেছিস, এখনই করে রাখবো। আর শোন, আমি চাচ্ছিলাম সাবিহা, অরু, দীপ্ত, আকাশ ওরা সবাই একদিন না হয় এখানে ইফতারি করুক। এখন প্রথম রোজায় আনা তো ঠিক হবে না ওদের। প্রথম রোজার ইফতারি এখানে করলে ওই বাড়িটা খালি খালি লাগবে, বরঞ্চ দ্বিতীয় রোজায় ওরা এখানে ইফতারি করবে। তো চাচুকে বলে রাখিস প্রথম রোজায় বরং তোর বন্ধুদের দাওয়াত কর। ছেলে মেয়েগুলো এত আদরের, ওরা বাসায় আসলেই বাড়িঘর জল জল করে। তন্ময় মাথা তোলায়। বন্ধু বান্ধবদের আগে থেকে জানিয়ে রাখে তারাও রাজি, জবান দিয়েছে সন্ধ্যার আগে হাজির হবে। পরদিন বিকেলের ঘটনা। তন্ময় অফিস ছেড়ে দ্রুত ফিরে বাজার করবে বলে বাড়ির কাছাকাছি আসতে দেখে ছোটখাটো একটা ট্রাক দাঁড়িয়ে, ট্রাক ভর্তি সরঞ্জাম। রান্না বান্নার কি নেই সেখানে, চাল ডাল তেল আটা থেকে ধরে সবকিছু, সেগুলো ওঠানো হচ্ছে পাঁচতলায়। জাবেদা বেগমকে দেখা গেল বেকুব বনে দাঁড়িয়ে থাকতে। তন্ময়কে দেখে তিনি ছুটে আসলেন। তন্ময়কে আর জিজ্ঞাসা করতে হলো না কি হচ্ছে, সে নিজেই বুঝে নিয়েছে। তার বাপ চাচাদের ছাড়া আর কার কাজ এগুলো। এর মধ্যে কল এলো আনোয়ার সাহেবের। তিনি প্রাণ খুলে হাসছেন। হ্যাঁ শোনো আব্বু, সবকিছু পাঠিয়ে দিয়েছি। সাহায্যের জন্য রূপালী আপাকেও পাঠাবো। ভাবির রান্না বান্না ছাড়া কি রমজান মাস উপভোগ করতে পারবে না? আর ভাই বা কিভাবে রোজা রাখবে ভাবি রাতের খাবার ছাড়া? এই সূত্রপাত ধরে রাতেই রূপালী আন্টি হাজির। কোমরে ওড়না বেঁধে তিনি সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েছেন। একদিক দিয়ে ভালোই হলো, একা একা জাবেদা বেগমের পক্ষে এত কাজ করা অসম্ভব ছিল। প্রথম রোজার দিন অফিস ছুটি। রাতে সেই রেখে নামাজ পড়ে শুয়েছিল তন্ময়, তাই বেলা করে এখনো শুয়ে। আধো ঘুমে সে সজাগ, আবারও ঘুমের ঘোরে। এর মধ্যে আবছা মেয়েলি চিকন গলার স্বর শুনতে পেল। অরু এসেছেন। উপরের শব্দ তো কানে এসে ঠেকছে। কখন এলো? মাত্রই বুঝি। ভাবনার মধ্যে দরজা ঠেলে কারো প্রবেশের শব্দ। শব্দহীন ভঙ্গিতে হাঁটছে। তন্ময়ের ঘুম পুরোপুরি কেটে গেল, তবে উঠল না। ঠাই সেভাবেই শুয়ে রইল, যেন গভীর ঘুমে। চোখের পাপড়ি অবধি নড়ছে না। অনুভব করলো অরু বিছানার কোণে এসে বসেছে, খুব ধীরে সুস্থে, যেমন ভীষণ ভয়ে আছে। মাথাটা ঘুমন্ত তন্ময়ের দিকেই ঝুঁকানো। বিড়বিড়িয়ে কী সব বলছে। এর মধ্যে তন্ময় একটা বাক্য শুনে নিল। ঘুমন্ত তন্ময় ভাই বেশি সুন্দর নাকি সজাগ তন্ময় ভাই? এই বাক্যের মাথা মুন্ডু তন্ময় বুঝল না। তার বোঝার আগেই অরুর হাত এলো তার গালে। নরম হাতের স্পর্শ তার দাড়ির উপর পড়ল এবং পরপরই চলে গেল। ছুঁয়ে মেয়েটা হন্তদন্ত ভঙ্গিতে ছুটে পালিয়েছে। পালানোর পূর্বে দুয়ারে হোঁচটও খেয়েছে। অনেকক্ষণ পর তন্ময় চোখ মেলে তাকায়। গাল ছুঁয়ে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে। বুকটা ধরফর করছে। অরু তাকে যেভাবে জ্বালায় সেভাবে অরুকে জ্বালালে কেমন হয়? খুব সভ্য ভদ্র একদল লম্বা চওড়া পুরুষদের উপস্থিতি ঘটল ইফতারির আগ মুহূর্তে। তাদের মধ্যে থাকা একমাত্র সুহানি নামের নারীকে দেখালো জেরির মতো, ছোটখাটো কুচকে। অথচ সুহানি লম্বায় 5 ফুট 6। হাত তাদের এক একজনের ফাঁকা, কিচ্ছুটি নেই। খালি হাতে এক একজন নিঃশব্দে প্রবেশ করছে। এর অবশ্য কারণ রয়েছে বড়সড়। সেবার এক গাদা জিনিস নিয়ে এসেছিল, এবারও যদি তা করে শান্তশিষ্ট তন্ময় যুদ্ধের ঘোষণা দেবে। সেই যুদ্ধে জ্বলে পুড়ে ছারখার হওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। তন্ময় তাদের শান্তশিষ্ট বন্ধু হলেও ভীষণ ভয়ানক যখন সে সত্যিকার অর্থে রাগে। এত বছরের বন্ধুত্বে ফজিলত হচ্ছে ছেলেটাকে আগাগোড়া জেনে নেওয়া। দুয়ারের সামনে থেকে সবাই ভদ্রতা বজায় রেখে স্পষ্ট শব্দে সালাম ছুড়ল রান্নাঘরের কাজে ব্যস্ত থাকা জবেদা বেগমের পানে। এর পরপরই আসল চেহারা বেরোলো ভদ্রসভ্য পুরুষগুলোর। বুড়ো বয়সে এরা জুতোজোড়া আগে ফাগে খুলে চটজলদি বাড়িতে ঢোকার একরকম যুদ্ধ করছে, ঠিক অনেকটা ভার্সিটির অডিটোরিয়ামে সর্বপ্রথম উপস্থিত হওয়ার প্রতিযোগিতার মতো। সুহানি মেয়ে মানুষ বিধায় রক্ষা পেল। আরামসে জুতোজোড়া খুলে প্রথমে বাড়ির ভিতরে প্রবেশ করে। অলস মুখে ফিরে চেয়ে দেখে দামড়া ছেলেদের অদারুণ দৃশ্যটি। রূপালী সহ শাহজাহান বাড়ির গার্ডেনে কেয়ারটেকার করা ফজিলাতুন নেসা এবং ড্রাইভার রফিক মিয়া উপস্থিত আছেন ফ্ল্যাটের লিভিং রুমে। তারা তিনজন ভীষণ ব্যস্ত খাবার ভর্তি বড় বড় বোল ট্রান্সফার করতে। জবেদা বেগমের হাতের তৈরি ইফতারি সহ হরেক রকমের রান্নাবান্না একে একে বিল্ডিংয়ে পার্কিং এরিয়ায় রাখা গাড়িতে তোলা হচ্ছে। ঘ্রাণে লিভিং রুমের চারিদিকে ম করছে। টিকতে না পেরে মাহিন সহ বাকিগুলো হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে তন্ময়ের রুমে। সেখানেও রক্ষা নেই ঘ্রাণ থেকে। পেটের ভেতর থেকে ডাক শোনা গেল। মাহিন হাউমাউ করে উঠল। ক্ষুধা লাগছে এই বিষয়টা মস্তিষ্কে আসতে না দেবার যুদ্ধ নিজের সঙ্গে চালাচ্ছে। হাত ঘড়িতে নজর দেওয়া শেষ শতবার। রিয়ান বিছানায় শুয়ে আছে, মুখে বালিশ গুজে।
সৈয়দ ভালো ছেলের মতো বসে মুখ জুড়ে অসহায়ত্ব লেপটে। ইব্রাহিম ফোন টিপছে মনোযোগ সরাতে। তন্ময় সে সময় বেরোলো বাথরুম থেকে। অফিস থেকে সে এসেছে আধা ঘন্টা আগে, এসেই টুকটাক কেনাকাটা করতে নিচে নেমেছিল। সেগুলো মায়ের হাতে ধরিয়ে গোসল নিয়ে বেরোলো সবেমাত্র। বন্ধুদের দিকে তাকিয়ে দৃষ্টি ফেললো দেয়াল ঘড়িতে 5:30 মাত্র। আজ ইফতারির সময় 6:12। আধা ঘন্টার মতো সময় আছে। মাথা মুছে তন্ময় রুম থেকে বেরোয়। খাবার দাবার নেওয়া কমপ্লিট। ইতিমধ্যে জবেদা বেগম ডাইনিং সাজাচ্ছেন। তন্ময়কে দেখতে পেতেই তিনি শুধালেন, শোনা বাবা, 3 রকমের শরবত করেছি, লেমন, ম্যাঙ্গো আর অরেঞ্জ। আর কিছু করা লাগবে? ওদের কার কোন ফ্লেভারের শরবত পছন্দ জিজ্ঞেস করতেই তো ভুলে গিয়েছিলাম। তন্ময়ের জবাব দিতে হলো না। রুম থেকে বেরিয়ে আসা মাহিন দাঁত দেখিয়ে বলল, আন্টি, আপনার হাতের সাধারণ পানি অমৃত, তাই এসব চিন্তা ভাবনা বাদ। যা দিবেন তাই পেটে ঢুকে যাবে। আর এভাবেও আমার লজ্জা শরম কম, এমনিতেও সবই খাবো। জবেদা বেগম হাসলেন, বিড়বিড়িয়ে বললেন, পাগল ছেলে। আজান দিতে তখনও 10 মিনিট বাকি। ইতিমধ্যে চেয়ার জুড়ে সবাই বসে আজানের অপেক্ষায়। টেবিলে সব রকম ফল ফলাদি সাজানো, ঠান্ডা ঠান্ডা 3 রকমের শরবত। ইফতারি মাখাতে শুরু করেছে তন্ময়। দেখা গেল খাবার খাওয়ার পূর্বে পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে এক একজন। পর্যাপ্ত খেয়ে একটু রেস্ট নিয়ে তন্ময় বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়লো। মসজিদে নামাজ পড়ে ওরা হাইওয়েতে গাড়ি নিয়ে বেরিয়েছে। গাড়িটা থেমেছে হাইওয়ে শেষের চায়ের স্টলের সামনে। সবগুলো একসঙ্গে বেরিয়েছে। চায়ের সঙ্গে সিগারেট। তন্ময় চাটা শেষ করে একটা সিগারেট ধরিয়েছে। জ্বলন্ত সিগারেটে কয়েকটা টান দিতে সেলফোন বেজে ওঠে। অরুণ মুখশ্রী স্ক্রিনে কল দিচ্ছে। এই অবুঝ মেয়ে অকারণে কল দেওয়ার সাহস করে না। তন্ময় হুটহাট ধমক দেয়, বিধায় হয়তো কোনো কারণে দিয়েছে বোধহয়। তন্ময় রিসিভ করছে না। চোখের সামনে উচ্চ গলায় মাহিন আর রিহান 18+ ভাষায় তর্কাতর্কি করছে। মাহিন তর্কের মাঝেও তন্ময়ের রিংটোন শুনেছে। সঙ্গে সঙ্গে হ্যাংলামও শুরু করে। হরু নাকি? কল ধরো না, ধর না। বন্ধু বান্ধবদের একটু বিশ্বাস নেই নাকি? হ্যাঁ, একটু বিশ্বাস নেই তোর? এমন অল্প বিশ্বাসে আমরা ভবিষ্যৎ পাড়ি দেবো কিভাবে? হ্যাঁ, জানিস কত দূর যাওয়ার আছে আমাদের? ধর কলটা, একদম চুপ থাকবো, বিশ্বাস রাখ। তন্ময় ফোন বের করলো পকেট থেকে। মাহিনের চোখ জোড়া জলজল করে ওঠে। পর মুহূর্তেও চোখের সামনে তন্ময় ফোনখানা সাইলেন্ট করে পুনরায় পকেটে ঢুকিয়ে ফেললো। মাহিনের উজ্জ্বল চোখের চাহনি নিভে গেল। নাক কুচকে বিড়বিড় করলো, বিশ্বাস ছাড়া বন্ধুত্বের দাম আছে? আজকাল সত্যিকারের বন্ধুত্বের বড়ই অভাব। বাড়ির নিচে এসে তন্ময় কল ব্যাক করলো। অরু যেন ফোন নিয়েই বসেছে। এক রিংটোন হতে কল রিসিভ করেছে। হ্যালো। তন্ময়ের কাঁধে চেপে ফোন কানে গুজে 2 হাতে সিগারেট জ্বালায়। বাসায় ফিরে আর খাওয়া সম্ভব না। সে সচরাচর পরিবারের সামনে সিগারেট খায় না, তাও দিনে 2-1টা। সিগারেটের প্রথম টান মেরে অস্পষ্ট স্বরে শুধায়, অরুর গলার স্বর ছোট, অনেকটা ফিসফিসিয়ে বলা, যেন লুকিয়ে চুরিয়ে কথা বলছে। আজ আসতে পারিনি পড়তে। আনোয়ার সাহেব সন্ধ্যার আগে কল করে বলেছিলেন বিষয়টা। তখন অরু চাপা কণ্ঠ সে শুনেছে। বারবার বলছিল, না আমি যাব পড়তে, কেন না করছো? পরপরই মোস্তফা সাহেবের গম্ভীর কণ্ঠে চুপ করেছিল মেয়েটা। সেসব মনে করেই তন্ময় নিঃশব্দে হাসি মুখে বলে, আমি কিন্তু আসতে চেয়েছিলাম। কেন আসিনি তাহলে? চাচ্চু বললো আজ থাক। তারপর কিছু কি আর বলা যায় বলুন? আমি তো বড়দের খুব শ্রদ্ধা করি, তাদের মুখের উপর তো একটা কথাও বলি না। তন্ময় ঠোঁটের হাসি দীর্ঘ হয়, চোখে একরাশ স্নেহ। হ্যাঁ। জানেন আজ কি হয়েছে তন্ময় ভাই? কি? রোহান স্যার ইংলিশ ক্লাসের টেস্ট এক্সামে আমার হাই স্কোর। স্যার আমাকে একটা পেন দিয়েছে, আ বিউটিফুল পেন। সাথে এও বলেছে আমি খুব লক্ষ্মী মেয়ে, সব পারি কি না, আমাকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে। তন্ময় সিগারেট মুখে কেসে ওঠে। কালো ধোয়া উড়িয়ে আহ্লাদি ভঙ্গিতে মাথা দোলায়। দুষ্টুমি মাথায় চাপতেই সে গম্ভীর স্বরে বলে, ভুল বলেনি, ঠিকই বলেছে। আমাদের বাড়ির মেয়ের তো আমরা যার হাতে তুলে দেব না, ভাগ্যবান কারো হাতেই তুলে দেব। অরু কিছুক্ষণ হাসপাস করে কল কেটে দিল। তন্ময় এবার শব্দ করে হেসে ওঠে। মেসেজ রিংটোন বাজতেই স্ক্রিনে তাকায়। অরুর মেসেজ, আমি যাকে তাকে মোটেও বিয়ে করব না, মোটেও না, আমি কাউকেই বিয়ে করব না। তন্ময় ধীরে সুস্থে সিগারেট টানে। অন্যমনস্ক ভঙ্গিতে সামনের রং বেরঙের গাছটার পানে তাকিয়ে রয়। অবুঝ প্রেয়সী দিনরাত বুকের ভেতরটা ক্ষতবিক্ষত করে আলগোছে মলম লাগায়, অথচ দিন শেষে কিছুই বোঝে না, কিছুই জানে না। পরদিন সন্ধ্যার খুব আগেই বাচ্চারা সব হাজির। অরু, দীপ্ত, আকাশ এবং রবি ঢুকতে শান্তশিষ্ট ফ্ল্যাট উজ্জ্বল হয়ে উঠল।
চেঁচামেচি করে মাথায় তুলেছে সব। তাদের পাশের বাড়ির অয়নকেও বাচ্চাদের পেছনে দাঁড়ানো দেখা গেল। ছেলেটাকে জবেদা বেগম দাওয়াত করে নিয়ে এসেছেন। আজ সকালে বাজারে হাঁটাহাঁটি করার সময় দেখা হয় দুজনার। ভদ্র সভ্য ছেলেটা বাজারের ব্যাগ বই নিয়ে এসেছে অনেকটা রাস্তা, তাই সে দাওয়াত দিয়ে এসেছে আজ আসবার। জবেদা বেগম ব্যস্ত নয়নে দুয়ারের পানে তাকিয়ে। সাবিয়া কি আসেনি মেয়েটাকে দেখার জন্য নয়নজোড়া প্রত্যাশায়। তিনি ভাবলেন হয়তো আসেনি। সেই মুহূর্তে সাবিয়াকে গোমরা মুখে ঢুকতে দেখা গেল। জবেদা বেগম চেষ্টা করলেন চোখের জল লুকানোর, অথচ মেয়ের চোখের সঙ্গে চোখ মিলতেই কেঁদে ফেললেন। শান্ত নেই সাবিয়াও, মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ওঠে। তাদের কান্নাকাটি দেখার ফুরসত আসলে অরু আর দীপ্তর নেই। দুজন ঘ্রাণ শুকতে শুকতে রান্নাঘরে ঢুকেছে। মায়ের কথা মতো তন্ময় ফোন করে চাচ্চুকে জানালো আজ সবাই এখানে থাকবে। আনোয়ার সাহেব সম্মতি দিয়েছেন। অবশ্য সে তার বাবার গম্ভীর স্বরে বলা সব বাচ্চারা ওখানে থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে না শুনেছে। মানুষটা তাদের কতটা মিস করছে তা তার হাবভাবে স্পষ্ট। কথাবার্তা শেষ করে লিভিং রুমে সোফায় বসে অয়ন আর আকাশ পাশেই। তিনজন তারা ক্রিকেট দেখছে। দীপ্ত বসেছে তন্ময়ের কোলে, হাতে তার তন্ময়ের ফোন। সাব ওয়ে সার্ভ খেলছে সে। তার ঝাঁকড়া চুলগুলো তন্ময়ের থুতনিতে ঠেকে, মুখ বন্ধ নেই। বাড়িতে ঘটে যাওয়া সবকিছুই বলছে। এক পর্যায়ে বলা শুরু করলো অরুকে নিয়ে। আপু তো সেই সকাল থেকে পাগলের মতো সারা বাড়ি ঘুরছিল, ঢাকঢোল পিটিয়ে তারা দিয়েছে আমাদের। তার জন্যই বিকেল বিকেল চলে এসেছি। আসার কথা ছিল তো সন্ধ্যায়। ওরু আপু আমার মাথার ঝুঁটিটাও করতে দিল না। জুতো পরতে নিয়েছিলাম, বলে সেগুলো পরলে লেট হয়ে যাবে। স্যান্ডেল পরতে, বইগুলোও আনতে দেয়নি, হোমওয়ার্কও করা হয়নি। ভাগ্যিস কাল অফ ডে। টেলিভিশনে চোখ থাকলেও কান দীপ্তর প্যাচাল শুনতে ব্যস্ত। তন্ময় মন দিয়ে সবটাই শুনলো এবং আরেকটা জিনিস খেয়াল করলো, অয়নের দৃষ্টি বারবার ও সাবিহার দিকে তাকাচ্ছে না। বিষয়টা সে ঠিকঠাক বুঝতে পারলো ইফতারির সময়। ছেলেটা অগোচরে লুকিয়ে সাবিহার মুখের দিকে তাকায়, আবার চোখ ফেরায়। পবিত্র দৃষ্টি, ছেলে মানুষের পছন্দের সীমানা আকাশ ছোঁয়া। তাদের মনে কখন কে ঢুকে পড়ে বোঝা মুশকিল। অয়নকে সে ছোট থেকে চিনে, ভীষণ ভদ্র ছেলে, কোনো খারাপ রেকর্ড নেই। তাই আর সে তেমন মাথা ঘামালো না। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, তাই একসঙ্গে অনেক সময় কাটাবে, এটাই সাবিহার উক্তি। আড্ডা দিবে, মজা করবে, সেই সূত্র ধরে 8টার পর একজোট হয়েছে সকলে। লিভিং রুমের কার্পেটে গোল হয়ে বসেছে। তাদের মধ্যে একটা পানি ভর্তি ওয়াটার বোতল। এই বোতলটা ঘোরানো হবে, যার দিকে বোতল ইশারা করবে তাকে দুটো অপশন দেওয়া হবে, ট্রুথ নাকি ডেয়ার। ট্রুথ নিলে যা প্রশ্ন করা হবে তার সত্য জবাব দিতে হবে, আর ডেয়ার নিলে সাহসের পরিচয় দিতে হবে, অর্থাৎ যা বলা হবে করতে হবে। ভাই বোনদের মধ্যে তন্ময় সকলের বড় এবং শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে নিয়ে রং তামাশা করাটা কঠিন ব্যাপার বটে। উটকো কিংবা অযথার্থ প্রশ্ন, ডেয়ার দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারছে না। মনে প্রাণে ভয় পায় কিনা সেক্ষেত্রে যখন বারবার বোতলের মুখ ওর দিকে থামছে, সবাইকে বিশেষভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে। ওরু পিনপিনে গলায় শুধায়, এবার আমি ধরি। আকাশ কপাল কুঁচকে বলে ওঠে, তুই বেচতে দিবি সব। আমি একটা দারুণ দেয়ার দেব তন্ময়কে, যদি ও দেয়ার নেয়। কিন্তু আমি তো একবারও ধরার চান্স পেলাম না ভাইয়া। অরুর গলায় একরাশ অভিমান। সাবিয়া আর চোখে নিজের ভাইয়ের দিকে চায়। তন্ময়ও অভিমানী অরুর পানে চেয়ে। নিশ্চয়ই সেও চাচ্ছে অরু প্রশ্ন করুক। ভাইয়ের মন রাখতে সাবিয়া আকাশের পিঠে চড় মেরে বলে, ভাইয়া তুমি চুপ করো, এবার আমাদের অরুরানী ধরবে। ধর ধর। অরুর মুখশ্রী উজ্জ্বল হয়ে ওঠে, খুশিতে গদগদ কণ্ঠে বলে, ধরছি তাহলে। হ্যাঁ তন্ময় ভাই, আপনি রেডি? রুবি শব্দ করে হেসে বলে, ভাইয়া কি ফুটবল খেলতে যাবে যে তৈরি হতে হবে? তুই ধর। অরুর খুশিতে ব্যাঘাত ঘটল না। মনের মধ্যে আকাশ কুসুম চিন্তা ভাবনা, চোখে মুখে প্রত্যাশা নিয়ে শুধায়, ট্রুথ নাকি ডেয়ার? তন্ময় কিছুটা আগ্রহী বটে, অবশ্য মনে প্রাণে সে জানে অরু কেমন প্রশ্ন করতে পারে, তবুও বিশেষ ভাবল না। বোকা অরুর গদ গদ কণ্ঠের জবাবে বলে, ট্রুথ। অরুকে নড়ে চড়ে বসতে দেখা গেল। চোখের মনিতে তারার মেলা হচ্ছে। সে চাচ্ছিল যেন তন্ময় ট্রুথ নিক। উত্তেজিত গলায় প্রশ্ন করে, আপনার মনের মানুষ আছে? থাকলে কে সে? নিস্তব্ধতা বয়ে গেল চমৎকার ভঙ্গিতে। শ্বাস প্রশ্বাস আটকে সবাই তন্ময়ের জবাবের অপেক্ষায়। এই প্রশ্নটি আকাশও করার সাহস পায়নি। যদি খেলার পর তন্ময় তাকে চিপা মাইট দেয়, কিন্তু ওরও সাহস আছে। এমএ বোকা হলেও মাঝে মধ্যে খুব কাজের। সবাই যখন বিশেষ নজরে এক বুক প্রত্যাশা নিয়ে আছে, সেই মুহূর্তে তাদের প্রত্যাশায় পানি ঢেলে তন্ময় ছোট কাপটায় থাকা করলার রস ঢকঢক করে খেয়ে ফেলে, যার মানে সেই প্রশ্নের জবাব দিবে না। যদি আপনি আপনার ডেয়ার বা ট্রুথ কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে শাস্তি হিসেবে আপনাকে করলার রস খেতে হবে।
সবাইকে নিরাশ দেখালো, বিশেষ করে অরুকে। তন্ময় ঠিক খেয়াল করলো, সে তো সর্বক্ষণ এই ইতর মেয়েটাকে ঘুরে ফিরে দেখে, তবে অরুকে বেশিক্ষণ নিরাশ দেখালো না, পরপরই ওকে চিন্তিত দেখালো। হইচই ফেলে উঠে দৌড়ে চলে গেল। ফিরে এলো মিষ্টি নিয়ে। মিষ্টি দেখে তন্ময়ের খেয়াল হলো করলার রস খেয়ে তার মুখটা তেতো হয়ে আছে, জিহবা চলছে না যেন। অরু মিষ্টির প্লেট বাড়িয়ে দিতেই তন্ময় নিল। কাঁটা চামচ দ্বারা একটা মিষ্টি মুখে পুরে নিল ঝটপট। জবেদা বেগম ট্রেতে সকলের জন্য কমলার জুস নিয়ে এসেছে। প্রত্যেকের হাতে কাচের গ্লাস ধরিয়ে সে দাঁড়িয়ে রইল। বাচ্চাদের খেলা দেখবে, কতদিন পর সবগুলোকে একসাথে দেখছে, বিশেষ করে তার মেয়েটাকে। এবার তন্ময় বোতল ঘোরালো, বোতলের মুখ গিয়ে ঠেকলো আকাশের দিকে। তন্ময় প্রশ্ন করলো, ট্রুথ নাকি ডিয়ার? আকাশ ভুলেও ট্রুথ নিবে না, সে সাহসিকতার পরিচয় দিবে, তাই নিঃসংকোচে বলল ডিয়ার। তন্ময় নিচের ঠোঁটে দাঁত চেপে হাসে। হাসিটুকু দেখে ঘাবড়ে উঠে আকাশ আর্তনাদ করে বলে, ভাই অদ্ভুত কিছু করতে বলিস না প্লিজ। তন্ময় চোখ মেরে বলে, মেয়ের শাড়িটা পরে একটা ড্যান্স চাই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।